হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল এবং আজকে আমাদের সঙ্গে আছে অরিত্রস জ্ঞান এবং রূপমস রিভিউ। বাংলাতে প্রথমবারের জন্য সিনেমাকে কেন্দ্র করে আলাদা করে একটা পডকাস্ট চ্যানেল হচ্ছে তিনিয়ারি কথা, এবং সেই চ্যানেলের আজকে প্রথম এপিসোড, প্রথম ভিডিও আপনারা এখন দেখছেন। এবং আমরা তিনজন আলাদা আলাদা চ্যানেল করি, আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। অরিত্রদার 1,65,000 সাবস্ক্রাইবার বেস এবং রূপমদার 91,000 প্লাস, আমার 49,000 ছুঁই ছুঁই। ফলত আমরা সেখানে তো সিনেমা নিয়ে অবশ্যই আলোচনা করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এই চ্যানেলেও সিনেমা নিয়ে আলোচনা করব। এবং নিজেদের চ্যানেলে যে আলোচনাটা আমরা করি সেটার থেকে আরো গভীরে গিয়ে আলোচনাটা হবে, তার কারণ কথায় কথা বাড়ে। একটা কথাই রয়েছে যে কথায় কথা বাড়ে, এবং তিন মাথা এক জায়গায় হলে কথায় কথা বাড়বে, মতামত কোথাও মিলবে কোথাও মিলবে না, এবং সেটাকে নিয়ে ডিবেট আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে। এবং ডেফিনেটলি তার সঙ্গে সঙ্গে অনেক মজাও হবে, তার কারণ আমরা যখন ভিডিও করি সেখানে আমরা সবসময় যে খুব মজা করতে পারি তা নয়, সিনেমা নিয়ে খুব সিরিয়াস গুরুগম্ভীর আলোচনা করি। এখানে আমরা অত বেশি গুরুগম্ভীর আলোচনা করব না, গুরুগম্ভীর আলোচনার সঙ্গে সঙ্গে ব্যালেন্স করে একটু এন্টারটেনমেন্টও থাকবে। তো রূপম দা, আমি বলছি কি যে এত জ্ঞান না চুদিয়ে ডাইরেক্টলি টপিকে এলে ভালো হয় না? মানে প্রচন্ড বেশি জ্ঞান চোদাচ্ছে। অরিত্রস জ্ঞান আমি, কিন্তু জ্ঞান চোদাচ্ছে তুমি। কি দেখে দেখে বললি তুই? এত বড় একটা ডায়লগ বলে গেলি কি দেখে বললি তুই? আরে আগে আসলে আগরতলায় ও হতো না, সরি আগরপাড়া, সরি আগরপাড়া, জায়গার নাম ভুলভাল বলছো। না সরি আগরপাড়ায় কি হতো না, ওই মাচা প্রোগ্রাম হয় না, তো ওখানে সাগর নীল পড়তো। এবার আসতে চলেছেন বাবুল সুপ্রিয়, এবার আসতে চলেছেন কুমার শানু। খাট কাঁপানোর পর মাঠ কাঁপাতে আসছে তিনিয়ারি কথা। চলো শুরু করা যাক। আমরা কয়েকটা টপিক বেছেছি, সেগুলো আলোচনা করার চেষ্টা করবো। তবে বিষয়টা হচ্ছে, আমরা যতই বলি না কেন আমরা ওই টপিকে ঠিক থাকবো, আমরা ঠিক থাকতে পারবো না, আমরাও জানি। যেমন এই কাঙ্গুবা ছবিটা আমরা দেখেছি, কাঙ্গুবা, খাদানের পোস্টার দেখেছি, তারপরে হচ্ছে পুষ্পা 2 এর আমরা ট্রেলার দেখলাম। এরকম খাদানের গান এসেছে, দরদ ছবির গান এসেছে, সাকিব খান আমাদের সাগর নীলের খুব প্রিয়। তো আমরা এটা নিয়ে আলোচনা করছি। চলো, তো প্রথমে আমাদের একে দিয়ে শুরু করা যাক, তাহলে খাদানকে দিয়ে শুরু করা যাক। আমাদের কমার্শিয়াল সিনেমাতে দেবদা কামব্যাক করছে বহুদিন পরে। হ্যাঁ, খাদান। আচ্ছা, আমি এক সেকেন্ড বলে নি খাদান নিয়ে আলোচনা করার আগে আমি একটা কথা বলে দিই। এমনই ভিডিওতে কথা বলতে হবে যাতে মহারাজের নেক্সট 7 দিনের কন্টেন্টও পেয়ে যায়, মানে এইটার রিয়াকশনে মহারাজ 7টা ভিডিও যাতে বানাতে পারে। ওকে গাইস, তাহলে সেইভাবেই কথা বলতে হবে। তাহলে আমি কি আমার বক্সটা নিয়ে আসবো কাঁধে নিয়ে? তাহলে করলে ভালো দিচ্ছি আমরা একদম দেবদা। তবে যাই বলো, মহারাজ কিন্তু খুব কিউট। মহারাজের হেয়ার স্টাইলটা, ওটা আমি নকল করছি। মহারাজ সেটা সত্যি ভালো। মহারাজ অ্যাকচুয়ালি নিজের হেয়ার মানে চুলকে এত ভালোবাসে, ও ভিডিও অন করে চুল ঠিক করে। ভালো ভালো। মহারাজ মাইক ফাইক নিয়ে চলে যায়। মহারাজ সব থেকে ভালো যেটা করে, না খাদান পরে আগে মহারাজ সব থেকে ভালো যেটা করে দেখবি, মানে গরমকালে একদম পিচ্ছিল গরম, সেখানেও কিন্তু মহারাজ কান ফান চেপে ভিডিও করতে হয়েছে। মানে ওর বাড়ি এমন জায়গাতে যেখানে পার্টিকুলার বরফ পড়ছে। বল তুই বল। খাদান সিনেমাতে এই অনির্বাণ চক্রবর্তীর মোশন পোস্টারটা নিয়ে যে ক্রিটিসিজম হলো, সেটা নিয়ে তোমাদের কি মতামত? মানে আমার তো খুব মানে একটা অদ্ভুত একটা ক্রিটিসিজম লাগলো। মানে আমি আশাই করিনি যে এরকম একটা ক্রিটিসিজম হবে, কিন্তু সেটাকে নিয়ে মানুষজন অনেকেই নানান কথা বলছে। আমি বুঝলাম না কেন এটা। আচ্ছা, আমি একটু বলবো এটা নিয়ে। হ্যাঁ, বলো। হয়তো স্যার আমি বলবো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যেটা আমার মনে হয় যে অনির্বাণ চক্রবর্তীকে আসলে যেভাবে আমরা দেখে অভ্যস্ত হয়েছি, পরপর ছবি থেকে শুরু করে, দেখে না দেখলেই মনে হয় এরা, মানে তার মধ্যে গরিব ব্যাপারটা থাকে না। অরিত্ররা তাকে একটু গরিব বানিয়েছিল তাদের শাস্তি ছবিতে, অনেক যারা দেখেছেন তারা জানেন। আর আদারওয়াইজ অনির্বাণ চক্রবর্তীকে একই টাইপের ক্যারেক্টার দেওয়া হয়, কিন্তু এখানে তাকে যেরকম একটা লুক দেওয়া হয়েছে, মান্ডি চরিত্রটার নাম আই গেস মান্ডি বোধহয়, তো সেটাতে আমরা তাকে দেখে অভ্যস্ত নই। এবং আমাদের না টিপিক্যাল একটা ধারণা আছে সাঁওতাল হলেই তাদের মানে খুব গায়ের রং একরকম হবে, তাদের প্রত্যেকের খুব ওই যেমন হয় না পেটানো চেহারা ওরকম হবে, কিন্তু তাদের গোষ্ঠীর মধ্যেও কিন্তু এমন বহু মানুষরা যাদের পেটানো চেহারা হয় না। তো আমার তো মনে হয় এটা খুব ভালো যে অনির্বাণ চক্রবর্তী যেরকম ধরনের ক্যারেক্টার প্লে করছিলেন, তার থেকে শাস্তিতে একটু তাকে অন্যরকম চরিত্র দেওয়া হয়েছে, এখানে আরো অন্যরকম চরিত্র দেওয়া হয়েছে। এবার এটা আমাদের এখানকার বেশিরভাগ অডিয়েন্স তাকে সেরকম ভাবে দেখে অভ্যস্ত নয়, এটা মেনে নিতে পারছে না। কিন্তু আমার মনে হয় সেটা ভালোই। এবং তার কস্টিউম থেকে শুরু করে যেরকম একটা ব্যাকগ্রাউন্ড করে সিগনেচার রাখা হয়েছে, তার যেরকম লুক, সেটা ভালোই লেগেছে। আমার তো মনে হয়নি যে এটা দেখে অনির্বাণ চক্রবর্তী লুকটা এমন হচ্ছে খিল্লি করা যায় বা খুব বাজে কিছু হয়েছে, এটা আমার মনে হয়, বরঞ্চ সরে গেছে একটু, ভালোই হয়েছে। আমারও সেম বক্তব্য, কারণ আমি ওটা ভিডিওতে বলেও ছিলাম, আমি তোমাদেরও ভিডিও দেখছিলাম, তোমরা সেম কথাই বলেছো যে মানে আমি মানে হয়তো মাইট বি যেহেতু মানে ওনাকে মানে ওনার পপুলার যে রোল গুলো সেগুলো মূলত কমিক রিলিফ, মানে জটায়ু বলো বা ইকেন বাবু যেটার জন্য ওনাকে চেনে, বাট ওনার যারা স্টেজে কাজ দেখেছে
উনি খুব সিরিয়াস চরিত্র স্টেজে করেন এবং উনি খুবই দারুণ একজন অভিনেতা। এবং তুমি যদি দেখো, আমার সবচেয়ে ভালো ওনার ক্যারেক্টার লেগেছিল ব্যাদ বলে একটা সিরিজ হয়েছিল অভিজিৎ ঘোষের, তো তাতে অ্যান্টাগনিস্ট করেছিল অনির্বাণ চক্রবর্তী এবং সেখানে তার কাজ খুব ভালো ছিল। তা এই চরিত্রটা কিন্তু খাদানে খুব মানে বড় একটা রোল, এবং তার আমার মনে হয় অ্যাকশনও থাকতে চলেছে, এবং আমার যতদূর লুক দেখে মনে হলো অ্যাকশনও থাকতে চলেছে এবং ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হতে চলেছে। দেখো দর্শকের অ্যাকচুয়ালি কি বলতো, ওভারঅল বাংলা সিনেমাকে উপর না একটা ট্রাস্ট মানে কম, তো কিছু দেখলে না চট করে অ্যাকসেপ্ট করতে চায় না। মানে এটাই ধরো বোম্বেতে যদি একটা অফবিট কাস্টিং হয় তাহলে হয়তো অনেকটা বেশি অ্যাকসেপ্টিং করবে, কিন্তু সেটা এখানের ক্ষেত্রে হয় না। এটা ফ্যাক্ট, এটা কিছু বলার নেই। সেটা দেখো, যেমন এটা যাই না, কারণ রাজা সাহেবের যখন পোস্টারটা ড্রপ করা হলো, যখন ওই জন্মদিন উপলক্ষে প্রভাসের, সেখানেও দেখবে একটা ব্যাকল্যাশ কিন্তু প্রভাসও পেয়েছে, যে এরকম লুক কেন একটা সুপারস্টারকে আমরা একরকম ভাবে দেখে এসেছি, এখানে কিন্তু যেহেতু অন্যরকম ভাবে দেখতে পাচ্ছি, সেখানেও একই ধরনের একটা সমালোচনা। আমি জানি না যে মানে যেরকম ভাবে দেখে আসছি তার বাইরে গিয়ে কেউ কিছু এক্সপেরিমেন্ট করলে নিজের লুক নিয়ে সেটা প্রথমে ক্রিটিসাইজ হচ্ছে, যদি না শাহরুখ খান হয়, জওয়ান হয় মুখে, তার আলাদা ব্যাপার। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সুপারস্টারদের ক্ষেত্রে বা অ্যাক্টরদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে। তুই করলে কিন্তু হয় না সাগর। দেখ তুই যখন গোফটা এরকম হঠাৎ করে রাখিস ভিডিওতে, অডিয়েন্স কিন্তু বলে যে লুকটা দেখেছো, এই চুলটা বড় করেছিস, অডিয়েন্সের কিন্তু কমেন্ট থাকে ভাঙ্গার লুকটা দেখেছো, তোকে নিয়ে ব্যাপারটা অন্যরকমই হয়। আচ্ছা, আবার আমরা টপিকে ফিরে আসছি। আচ্ছা, খাদানের গান নিয়ে বলো। হ্যাঁ বলছি, খাদানের গানটা নিয়ে কথা বলো। রাজার রাজা, রাজার রাজা। তো আমার গানটা আমার এমন মনে হয়নি যে গানটা আমার খুব ভালো লেগেছে, বা গানটা এমনও মনে হয়নি যে গানটা খারাপ লেগেছে। আমার গানটা ডিসেন্ট লেগেছে, গানটা আমার মানে ঠিক আছে, গানটা ভালোই। একটা মানে লিরিক্সের মধ্যে লাইন আছে, যে লাইনটা বেশি ভালো লেগেছে, ওই মহাদেবের ভক্ত আমি আনতে পারি প্রলয়, ওই জায়গাটা, ওই গানটা ঠিকই আছে। গানটা আমার খুব ভালো লাগেনি কিছু, সেরকম মানে খারাপও লাগেনি, ভালোই, ঠিক আছে, মানে ভালো দিকে আছে। আমার গানটা বেশ ভালো লেগেছে। আর আমি তো মানে একটা জিনিস বলেছিলাম এবং সেটাকে নিয়ে পরবর্তীতে প্রচুর ডিবেট হয়, অরিত্রদার মতামত খানিকটা একরকমই আমি দেখলাম, যে দেবের ডান্সটা মানে আর কি আমরা যেরকম ছোটবেলায় দেখেছি সেই জিনিসটা এখানে কোথাও একটা সমস্যা হয়ে গেছে, এবং সেটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল প্রবলেমস হয়েছে, মানে ওটা দেবের এন্ডের সমস্যাটা নয়, যেটা অরিত্রদা নিজের ভিডিওতে বলেছে। খুব ভ্যালিড একটা মানে আর কি আলোচনা, যে ওখানে মানে যে কোরিওগ্রাফার যে পুরো জিনিসটাকে শুট করছে, ডিরেক্টর কিভাবে দেখাতে চাইছে, মানে অত যদি লং টেক রাখা হয় সেক্ষেত্রে কিছু প্রবলেমস তো ডেফিনেটলি হবে। কারণ আজকের দিনে রজনীকান্ত তো নাচতে পারে না, কিন্তু রজনীকান্তকে যখন নাচানো হচ্ছে এমনই তাকে ডান্স স্টেপস দেওয়া হচ্ছে যে ডান্স স্টেপসটা তার পক্ষে করা সোজা, এবং সে করতে পারছে যে কারণে এই বয়সে এসে। কিন্তু দেবদা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে প্রচন্ড জটিল স্টেপস আর কি মানে করতে গেছে, এবং প্রচুর এফোর্টও দিয়েছে, সেটাও পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। যদি সহজ স্টেপস নিত তাহলে এই জিনিসটা হতোই না। ভালো করতে গিয়ে অনেক সময় মানে আর কি প্রবলেম হয়ে যায়, তো ভালো করতে গিয়ে ভালো চেষ্টার জায়গা থেকে এই জিনিসটা হচ্ছে বলে আমার মনে হয়। না দেখো, আমার মেনলি ক্রিটিসিজম পয়েন্ট যেটা ছিল, আমি দেখলাম টুইটারে প্রচুর লোকে আমার আর সাগর নীলের ছবি দিয়ে লিখছে, বাট তারপরে অনেকে আবার এটাও হয়েছে যে আমি খোকা 420 বলে যে ছবিটা এসেছিল দেবের আজ থেকে 11 বছর আগে, তো ওই ফিল্মের একটা গান ছিল জয় গোবিন্দা জয় গোপালা বলে, তো আমি ওটার সাথে মূলত কম্পারিজন করেছিলাম। এবং ওটাতে তুমি যদি এখন গিয়ে কমেন্ট সেকশনে দেখো, বহু লোকে আমার ভিডিওটা দেখার পরে কমেন্টে গিয়ে ওখানে কমেন্ট করেছে যে আমি দেখার পরে এলাম, এবং সত্যি ওটা তো অ্যাকচুয়ালি বেসিক্যালি কি হয় বলতো, যারা ধরো মানে দারুণ নাচতে পারে না, এবং এটা কোরিওগ্রাফির উপর ডিপেন্ড করছে, যেটা আমি ভিডিওতেও বলেছিলাম যে তোমাকে ইনোভেটিভ শর্টস দিয়ে বা কাটস দিয়ে দিয়ে ব্যাপারটাকে বার করতে হবে। এবার তুমি লং টেক রাখতেও পারো। ইভেন আমি তোমাকে বলছি, তুমি যদি দেবের ভজগৌরাঙ্গ দেখো, ভজগৌরাঙ্গতে কিন্তু অনেক জায়গায় কিন্তু লম্বা টেকও আছে, বুঝতে পারলে তো, অনেক মানে মুভমেন্টে লম্বা টেকও আছে, মানে এরকম নয় যে খুব ফ্রিকুয়েন্ট কেটে যাচ্ছে। কিন্তু তখন দেবের যে ফিজিকটা ছিল, মুভমেন্টটা আরো বেটার ছিল, আরো সুইফট ছিল। দেব দেখবে একটা লাফিয়ে এরকম দাঁড়িয়ে যেত, হাতটাতে এরকম করে, মানে সেগুলো দারুণ করতে পারতো। আর প্লেফুলনেসটা আরো বেশি ছিল, যেটা আমার মনে হচ্ছে যে এবারে মনে হচ্ছে যেন প্র্যাকটিস করে মানে খুব এফর্ট দিয়ে নাচছে মনে হচ্ছে, যেটা আগে খুব মানে মনে হতো যেন ন্যাচারালি করছে, এবার একটা মনে হচ্ছে যেন এফর্ট দিয়ে করছে। এবং দ্বিতীয় যেটা হচ্ছে যে স্কেলটার একটু কমতি আমার মনে হয়েছে, যে জিনিসটা পুরো ভার্টিক্যাল এরকম একটা ব্যাপার, শর্টস গুলো এই পাশে ও পাশে যেতে পারছে না, তাই জন্য শর্টস এ ভেরিয়েশন আসতে পারছে, নয় ক্যামেরা উপরে যাচ্ছে, নয় নিচে আসছে, নয় সামনে যাচ্ছে পিছনে যাচ্ছে। তো সেইটা একটা আমার কোথাও মনে হচ্ছে, যেটা ওই খোকা 420 ওই গানটাতে একেবারেই নেই। খোকা 420 গানটাতে প্রচুর ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট থেকে শুরু করে প্রচুর ডান্সার, বড় মানে সেটটাও বড়, এবং পুরো 360 ক্যামেরাতে শট নিচ্ছে, তাই জন্য প্রচুর শটের ভেরিয়েশন আছে। মানে দেব একবার এখানে দাঁড়িয়ে আছে, একবার ওখানে দাঁড়িয়ে আছে, পরের শটে ঢোল বাজাচ্ছে, পরের শটে আবির উড়িয়ে উড়িয়ে নাচছে, মানে বিশাল ভাবে শুট করা, খুব ল্যাভিশলি শুট করা। এবং দেবের যত গান হয়েছে, ইভেন তুমি যদি বলো আমি হলাম রোমিও, ওই গানটার যদি স্কেল দেখো, সেটস দেখো,
বা ওখানে যে ডান্সের মুভমেন্ট দেখো মানে মারাত্মক আর কি। তো মানে দেবী অ্যাকচুয়ালি যে বাংলা সিনেমাতে যে এরকম হিরো নাচতে পারে সেই ব্যাপারটা নিয়ে এসে, এবার আমাদের কি হচ্ছে এক্সপেকটেশন প্রচন্ড বেশি, যে দেব করছে মানে আমরা আমাদের মাথায় তো ওটাই চলছে, পাগলু চলছে, লে পাগলু ডান্স, রোমিও চলছে, এইগুলো চলছে, খোকা বাবু। সো এক্সপেকটেশন ওয়াজ সো হাই, তো আমার এক্সপেকটেশন বেশি ছিল তাই ম্যাচ করেনি। কিন্তু আমি দর্শকদেরকে এটাই বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। না, অরিত্র যেটা বলেছে, অরিত্র বা তুই যেটা বলছিস, মানে সেটাকে সাথে সাথে আমি একদমই মানে আগ্রি করি না, তা নয়। তবে ওর কোন একটা লেখা লিখেছে, আমি যখন ভিডিও ছেড়েছি তারপর ওর কোনো লেখাটা পড়েছি, অর্পণ মানে অরিত্রর যে মানে কো রাইটার, যে অরিত্রর সাথে ডায়লগস লিখেছে, আমার লেখাটা খুব ভালো লেগেছে। যে ওর কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছে যে দেব আগের মতো ফিট নেই বা ওরকম, কিন্তু আমার কাছে না, ওই যখন ওই ভিডিওটা দেখি একটা নস্টালজিক ভ্যালু অ্যাড হয়ে যায়, যে আমার দেখে মনে হচ্ছে যে আমি হয়তো বহু বছর আগে একটা গান দেখছি বা ওরকম ভাবে একটা মোমেন্ট পাচ্ছি। তো আমার মাথায় হয়তো এই জিনিসপত্রগুলো এসেছে, যখন তোর সাথে আমি পরবর্তী সময় আলোচনা করেছিলাম সাগরণী, হয়তো আমার মনে হয়েছে যে দেব এরকম এই গানটার সাথে টাইট জিন্স পরে রয়েছে, ঠিক আছে, যেরকম সবার সাথে দেবের যে কস্টিউমটা সেটা মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট না। আমি তোকে বলেছিলাম যে এখানে যদি ওই যেরকম অগ্নিপথের গানটা ছিল যেরকম রাখা হয়েছিল ঋত্বিক রোশনকে একটা কুর্তা পাঞ্জাবিতে রাখলে অনেক জিনিসটা মূলত ফ্লেক্সিবল লাগছে দেখতে, ব্যাকগ্রাউন্ডের থেকে আলাদা হয়ে বেরোতে পারতো। এখানে ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সাথে দেখতে আলাদা করা যাচ্ছে না, পরে মনে হয়েছে আমার এটা। কিন্তু যখন আমি প্রথম 3-4 বার দেখেছিলাম, আমার দেখে না ওই রিয়াকশনটা আসেনি যে আমি এটা ক্রিটিসাইজ করছি বা আমার 4-5টা পয়েন্ট মনে হয়। আমার দেখে মনে হচ্ছে যে আমি ওই যেমন সঙ্গীত বাংলা আজ থেকে বহু বছর আগে যখন দেবের একটা গান আসতো বা একটা জিদ্দার গান এসেছে বা সেই সময় যেগুলো দেখেছি আমি, ওরকম একটা টাইম লাইনে মনে হয় চলে গেছিলাম। তো যে কারণে আমার ক্ষেত্রে ওটা ওয়ার্ক করে যায় দেবের ডান্সটা। হ্যাঁ সত্যি এটা বলতে হয় সবার আগে যে দেবদা এফর্ট ভীষণ দিয়েছে এই ছবিটার জন্য, সত্যি সে খুব এফর্ট দিয়েছে। না এবার আমি একটা পয়েন্টও বলতে চাই এখানে, জাস্ট একটা ছোট জিনিস অ্যাড করব, যে একটা দেখবে পোস্টার এসেছিল, এই যে ছেলে দেবের যে ক্যারেক্টারটা হতে চলেছে, এটা একটা পোস্টার এসেছিল যে হাতে একটা ড্যাগার নিয়ে দাঁড়িয়ে আছে, সাদা জামা পরে রক্ত লেগে আছে। আমার মনে হয় ওটা ঠিক এই এই নাচের গানটার পরবর্তীতেই হতে চলেছে। তো সিনেমার মধ্যে যদি ওটা ন্যারেটিভের মধ্যে এইভাবে থাকে যে এই অ্যাকশনটা মানে গানটা ঠিক পরেই একটা অ্যাকশন সিকোয়েন্স থাকে, তাহলে আমার মনে হয় ব্যাপারটা কোথাও গিয়ে মানিয়ে যাবে। আমার মনে হয় এটা, যে তখন আর কি ওই জিনিসটা গল্পের মধ্যে যখন আমরা দেখবো তখন হয়তো আলাদা করে ইম্প্যাক্ট করবে না। আমার এটা মনে হয়। অ্যাকচুয়ালি এই জিনিসটা সব ক্ষেত্রেই হয়ে থাকে, মানে একটা পোস্টার নিয়েও এখন আমরা আলোচনা করছি এবং সেই পোস্টারেও বোঝা যাচ্ছে যে মানে আর কি সিনেমা ভালো হবে না খারাপ হবে, কিন্তু আসলে সিনেমা হলে কি যখন আমরা দেখবো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আসলে মাথাতে, গল্পে একবার ইনভেস্টেড হয়ে গেলে এগুলো আসলে ম্যাটার করে না এবং আমরা কেউই নাচতে টাচতে পারি না, ফলত 40 ডিগ্রি সেন্টিগ্রেডে 42 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা নাচতে তো পারি না, ঘরেও নাচতে পারবো না, উঠোন আমাদের বেকা, কিন্তু তা সত্ত্বেও আমরা দেবদার ক্রিটিসিজম করছি, খুবই বাজে, এটা খুবই ভুল হয়েছে। এবং বাংলা সিনেমাকে, বাংলা কমার্শিয়াল সিনেমা খাদান, আমরা সবকিছুকে পিছিয়ে দিতে চাইছি। হ্যাঁ, আমরা চাইছি যেন আতেল সিনেমা খুব বেশি এগিয়ে যায়, এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়েছে। মানে আমি এখানে একটা জিনিস আমি খালি বলতে চাই, মানে মহারাজের কথাই তুমি যখন বলছো, মহারাজ ব্যাপারটাকে এরকম ভাবে দেখছে যে আমরা মানে একটা সিনেমাকে পিছিয়ে দিতে চাইছি। এখন মানে এরকম যদি সবাই আমরা আমরা সেই রিয়াকশনের উপরে আবার অন্যরা রিয়াকশন দিচ্ছে এবং অন্যরা বলছে যে এরা তো পিছিয়ে দিতে চাইছে বাংলা সিনেমাকে, বাংলা কমার্শিয়াল সিনেমা ভালো চায় না। এখন এইটা মানে এইরকম একটা ন্যারেটিভ এস্টাবলিশ করা আমার মতে খুব ভুল, আমার খুব খারাপ লেগেছে অ্যাকচুয়ালি, কারণ আমরা এরকম কোনো ইন্টেনশন নিয়ে অরিত্রদার ভিডিও যদি দেখা হয় বা আমার ভিডিও যদি দেখা হয় বা রূপমদার ভিডিও, রূপমদাও বলেছে যে গানটা আমার জন্য অতটা এক্সট্রাঅর্ডিনারি ভালো লাগেনি, আমরা কিন্তু খুব সুন্দরভাবে ভদ্রভাবে একটা ক্রিটিসিজম করেছি। ভিডিওগুলো দেখলে পরিষ্কার বুঝতে পারা যায় যে এটা কোনো ধরনের মানে ব্যাড ইন্টেনশন নিয়ে নয়, একটা ক্রিটিসিজম তো হবে, ক্রিটিসিজমটাকে মানে ক্রিটিসিজম করলেই যদি এরকম বলা হয় যে আমরা পিছিয়ে দিতে চাইছি এবং সেটা মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয়, মানে আজকে দেবদার ফ্যান্সরা এটা মনে করছে যে এরা তো গানটাকে এর এত সমালোচনার দরকার কি আছে, একটা বাংলা কমার্শিয়াল সিনেমা হচ্ছে, এত বছর পরে দেবদা কামব্যাক করছে, একটু ওভারলুক করে যেতে হবে, মানে তাহলে আর কি সব ভালোই বলতে হয়, মানে শুধু ভালো 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 ভালো, এটা করা তো আমাদের কাজ নয় অ্যাজ রিভিউয়ার্স। আর না এটাতে কিন্তু এটাতে জানো তো, মানে এটাতে যদি কেউ মানে কেউ ধরো ভাবছে, যারা ফ্যান্সরা বা যারাই আছে যারা ভাবছে যে হয়তো ভালো বললেই যে ছবিটা হিট হয়ে যাবে, এরকম কিন্তু হয় না। হ্যাঁ মানে এইটা কিন্তু ধরো তুমি আমি বলছি, কিন্তু যে জেনারেল অডিয়েন্স আছে তার এক্সাইটিং, মানে ধরো আমরা খুব ভালো বললেও তার কিছু যাবে আসবে না, খুব খারাপ বললেও তার কিছু যাবে আসবে না। আমরা যাই বলি যে হ্যাঁ, যে জেনারেল অডিয়েন্সটা আজকে এই যে বহুরূপী এত বড় ম্যাসিভ হিট হয়েছে, এর মধ্যে যে অডিয়েন্সের ফুটফলসটা আছে, এই যে এত লোক দেখেছে, তার মধ্যে হয়তো 10% লোক আছে যারা রিভিউ দেখেছে, ঠিক আছে, 90% লোক তাদের রিভিউ দিকে যাই আসে না, তারা ওই রিভিউ দেখে ছবিটা ভালো কি খারাপ এটা জাজই করে না। কারণ দেখো যে ছবিটা
আগের বছর মানে এবছরই মিডওয়েতে প্রথম যে হিট হলো ছবিটা, অরিত্র একটা ভিডিও করেছিলে, ওই যেটাতে শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছে, অপরাজিতা আড্ডা এটা রয়েছে। আমাদের গল্প, এটা আমাদের এটা গল্প। আমাদের গল্প। ওই ছবিটা আমরা কেউ রিভিউ করিনি, ঠিক আছে? ছবিটা আমি কিন্তু করেছি, প্রথম আমি হিট করেছি। হয়েছে, কিন্তু পরে আমি করেছিস, review তবে তার আগে তুই হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ। করেছিস, কিন্তু তার আগে ছবিটার জন্য একটা হিউজ অডিয়েন্স তৈরি হয়ে গেছে, ওটা লোকে দেখতে যাচ্ছে। তো এটা থেকেই বোঝা যাচ্ছে প্রত্যেকবার আমরা ফেলুদা ব্যোমকেশকে কি করি, ছোটবেলাকে আমরা কি বলি, অডিয়েন্সের কিছু যায় আসে না। তো আমার মনে হয় না এটা। আর মেইন স্ট্রিম ছবির যে দর্শকটা সোশ্যাল মিডিয়াতে আমাদের গালমন্দ করছে বা যাদেরকে কেউ ক্যাটারও করছে, সে ছাড়াও না একটা বিশাল ভিড় আছে যারা এর আগে যে ব্লকবাস্টার গুলো যেমন চ্যালেঞ্জ, পরাঞ্জা জুলিয়ারে, তারপরে পাগলু, শত্রু, আওয়ারা এগুলো দেখে এসেছে। তারা সেই অডিয়েন্স শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে না, কমেন্ট করে বেড়াচ্ছে। একটা ফ্যান্স, জিতের যা ফ্যান্স আছে, দেবদার যা ফ্যান্স আছে, এই ফ্যান্স দিয়ে যদি ছবি ব্লকবাস্টার হতো তাহলে তো প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার হতো। সালমান খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং ওপেনিং হয়, কিন্তু ছবির সোমবার থেকে কালেকশন হয় না ফ্যান ফলোয়িং। এক্স্যাক্টলি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা সঙ্গীত বাংলা কথা বলছো, সঙ্গীত বাংলা নাকি বন্ধ হয়ে যাচ্ছে 29 তারিখ থেকে, 29শে নভেম্বর থেকে। এটা আমি সত্যি? দেখছিলাম, আমি দেখছিলাম, আমি বিষয়টা আমি সত্যতা প্রিন্সের ভিডিওতে বুঝতে পারি। দেখেছি, আমি জানি না, প্রিন্সের ভিডিওতে দেখেছি। আমি আমি ওর ভিডিও আমি ভিডিওটা দেখিনি, আমি ভিডিওটা দেখেছো? মানে ও দেখো করেছে প্রিন্স দেখছিলাম। কত পপুলার, দেখো প্রিন্স কত পপুলার। না সত্যি প্রিন্স মহারাজ এরা যথেষ্ট পপুলার। খালি আমরা তো মাঝে মাঝে একটুখানি, মাঝে মাঝে খালি একটুখানি আমাদের পেছনে কেন ভাই? আমরা তোমরা তোমাদের মতো ভিডিও করো, চিল থাকো, কাউকে না, আমাদের তবে নিজেরা একটা কাউকে ওঠাতে আমি চাইছি না, আমি কিছু একটা পাওয়ার কথা জন্য। বলছি, সেটা হচ্ছে প্রিন্স মহারাজ, ঠিক আছে, এরা এরা যাই হোক না কেন, এরা না মানে ওরকম হার্মফুল নয়, ঠিক আছে? মানে দেবদাকে নিয়ে কিছু বলে, খেপে গেছি ভাই, তোমায় বলে দেবো এরকম হচ্ছে মহারাজ, মানে প্রিন্স এটা আমি ওরকম বলছি না, তবে এরা না প্রিন্স তো এখন হার্মফুল নয়। নিউট্রালি করে, প্রিন্স হ্যাঁ, প্রিন্স খুব মানে নিউট্রালি এরা করে এখন। মানে প্রিন্স কাউকে কিছু মহারাজ বলে না। প্রিন্স এরা কিন্তু ওরকম নয় যে একটা টক্সিসিটি তৈরি করব, ঠিক আছে? মানে এমন একটা পরিবেশ আনবো যেটা খুব খারাপ, বা একজনকে টার্গেট করে সবসময় কোনো কিছু তাকে পোক করে যাবো, এইগুলো কিন্তু ওরা করে না, ঠিক আছে? ওরা হ্যাঁ দেবদাকে নিয়ে জিদ্দাকে নিয়ে করবো, মহারাজ তো বলেই দেয় ভিডিওতে আমি ভাই দেব ফ্যান, অন্য সিনেমা রিভিউ করবো না, ঠিক আছে? এটা কিন্তু ও বলেই দেয়। তো ও অ্যাটলিস্ট ওর দিকে অনেস্ট, টক্সিসিটি করে না। কিন্তু এমন আর অনেকে আছে। ও না না, আমি বলছি মহারাজ কিন্তু একটা ছবি, মানে ধরো দেবকে যে প্রচন্ড ভালোবাসে, দেবের ছবি কিন্তু হলে গিয়ে 4 থেকে 5 বার করে দেখে। হ্যাঁ, এন্ড হি লাভস ওয়াচিং মুভিজ অ্যাকচুয়ালি। মানে ঠিক আছে। নাহলে দিনে 5-6টা ভিডিও করার যে মোটিভেশন, ও 5-6টা ভিডিও পার ডে পোস্ট করে, মানে ওটার জন্য প্রচুর মোটিভেশন দরকার। পুষ্পা কাম্বুয়া পুষ্পা 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 ঝুঁকেগা না ইস সালা। এবারে ওয়াইল্ড ফায়ার, এবারে শুধু ফায়ার নয়, ওয়াইল্ড ফায়ার। এখন আমি দেখছি পুষ্পা। যখনই হ্যাঁ, পুষ্পা টনি কোনো একটা ভিডিও আপলোড করছি, এইটা থাম্বনেলে দেব, ওয়াইল্ড ফায়ার। দেখছি পুষ্পা যখনই পুষ্পা 2 এর বাংলা বাংলা ডাবিংটা কেমন লাগলো তোমাদের? আমার ভাল লাগেনি, আমার ভাল লাগেনি। আমারও ভাল লাগেনি, আমারও, কারণ না একটা ওটার মধ্যে না একটা মানে কি বলবো, মেকানিক্যাল বা কৃত্রিম ব্যাপার রয়েছে, মানে ঠিক আরে অর্গানিক। প্রচুর প্রচুর ওটা নাটকীয় করেছে। পুষ্পা হ্যাঁ হ্যাঁ। একটা ব্র্যান্ড ওরকম ভাবে কে বলছে, ওটা সাউথেও বলছে না, হিন্দিতেও বলছে না, ওটা ওগুলো খুব বাজে হয়েছে জায়গাটা। না আমি ওরা কিন্তু না ওরা ওরা আর্টিস্ট আমি যেটা, দিচ্ছি না। আমার যেটা মনে হলো, ওরা কি করেছে, হিন্দি ডাবিংটা যে অ্যাপ্রোচে করে ওরা, সেই অ্যাপ্রোচেই বাংলা ডাবিংটাও করতে গেছে। বাংলা ডাবিং করেছে এবার এবং কথা হুবহু মেলাতে গেছে, ওটাতে আরো বেশি হ্যাঁ চাপ হয়েছে। আর দেখবি তেলেগুর যে ডাবিংটা, ওখানে একটা ওই কথাটা কিন্তু একটা কথা সব জায়গাতে রিপিট হচ্ছে, যে ढाई अक्षर का नाम और उसका साउंड बहुत बड़ा, ঠিক আছে? তুই ওটার সাথে হিন্দি বাদ বাকি ডায়লগ শোন, ওটার সাথে ম্যাচই করছে না। এবং বাংলাটা তো অনেকটাই নিচে আছে, তো বাংলাটা আরোই ম্যাচ করছে না ওই সংলাপটা শোনার পরে। লিটারাল ট্রান্সলেশন হয়ে গেছে, লিটারাল ট্রান্সলেশন হ্যাঁ। করলে হয় না ব্যাপারটা। হয় না। অরিজিনাল ভার্সনটা তেলেগু ট্রেলারটা যে ইম্প্যাক্টটা দিচ্ছে, সেটা হিন্দি ট্রেলারটাও দিতে পারছে না। হেভি। হ্যাঁ, আমি তার ওটাই কারণ হচ্ছে বলছিলাম ভিডিও। আল্লু অর্জুন যেভাবে বলছে না, মানে ওই যে গুটকাটা মুখে নিয়ে ও তো কি অন শট বলেছে, বুঝতে হ্যাঁ, পারলে তো? সেটা তো মানে এবার কিছুটা তো সিং সাউন্ডেও করা পুরো জিনিসটা। এবার সেইটাকে যে রিক্রিয়েট করবে শ্রেয়স, বা শ্রেয়স কি করছে, মুখে ওটা রিক্রিয়েট করছে। ও তো অন স্পটে ওইটাই সত্যিই বলেছে মুখে গুটকা নিয়ে। আর তো ওইটা আর অরিজিনালের কি। যে ইম্প্যাক্ট হয়, অ্যাক্টিং এর সাথে যে ইম্প্যাক্টটা হয় না, ওটা মানে ভয়েস অ্যাক্টিং যত না ভালো হচ্ছে, আর প্রচুর এক্সপিরিয়েন্স না থাকলে এটা হয় না। যাই হোক, তাও শ্রেয়াস ভালো করেছে, হিন্দিটা তাও ঠিক আছে, ডিসেন্ট। বাংলাটা ভালো লাগে। হ্যাঁ। বাংলার ওই প্রথমবার যখন গানটা এলো পুষ্পা পুষ্পা, তখন একটা ছোট্ট পোর্শন ছিল না, নিচু হব না সালাটা, অনেক বেটার ছিল। এটাই খুব নাটকীয় হয়ে গেছে। আর পুষ্পা 2 এর ট্রেলার দেখে আমার আমার মনেই হয়েছিল যে এই ট্রেলারটা অনেকের জন্য জমবে না, অনেকের ভালো লাগবে না। এবং ঠিক সেই জিনিসটাই আমি ভিডিওতেও বলেছিলাম যে অনেকেরই এটা ভালো লাগবে না, বিশেষ করে যাদের মানে একদম মাস সিনেমার, যেটা একদম
তেলেগু মেইন স্ট্রিম সিনেমার যে একটা সেন্সিবিলিটি সেটা যাদের নেই, যারা খুব একটা অভ্যস্ত নয় আর কি, তাদের হঠাৎ করে দেখলে ভালো লাগবে না। এবং ঠিক সেই জিনিসটাই ঘটেছে, মানে ট্রেলারটা কিন্তু হিউজ রেসপন্স পেয়েছে, পাবলিকের জন্য একদম বাম্পার রেসপন্স সেরকম নয়, অনেকে ভালো লেগেছে আবার অনেকে কিন্তু ভালো লাগছেও না। তো সেটাকে নিয়ে তোমাদের কি মতামত, কেন কেন এরকম রিয়াকশন তোমাদের মনে হচ্ছে? যেমন আমার কোথাও একটা মনে হলো যে মানে গল্প সম্পর্কে আরেকটু 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 আইডিয়া দেওয়া যেতে পারতো, হয়তো ট্রেলার 2 আনবে বলে মেকাররা হাইট করছে, ফার্স্ট ট্রেলারটাকে জাস্ট এমনি একটা ড্রপ করেছে, হয়তো সেকেন্ড ট্রেলার তারা আনবে, প্ল্যান রয়েছে হয়তো। আমার যেটা মনে হয় যে অডিয়েন্সের ভালো না লাগার কারণ হচ্ছে, পুষ্পা যখন ছবিটা এসেছিল না, আমরা যদি খুব ভালো করে সিনারিওটা দেখি, যখন প্রথমবার পুষ্পা এসেছিল তখনও কিন্তু এরকম একটা মানে পরিবেশ ছিল যে পুষ্পা ছবিটার থেকে যা এক্সপেকটেশন সেটা তৈরি হচ্ছে না, যে এরকম আল্লু অর্জুন কেন করছে, এটা কিন্তু সেই সময় তৈরি হয়েছিল। আর দুই হচ্ছে হিন্দি ডাবিং ডিসিশন তখন আরো বাজে ভাবে ছিল, এখন তো ছবিটার ফার্স্ট পার্ট দেখে নেওয়ার পরে অডিয়েন্সের রিয়াকশনই বদলে গেছে। কিন্তু যখন পুষ্পা আসে, দেখবি পুষ্পা কিন্তু হিন্দি বেল্টে ভালো ওপেনিং নেয়নি, গানগুলো ভালো রেসপন্স পায়নি, সেগুলো আস্তে আস্তে তৈরি হয়েছিল। ঠিক আছে, ওই যে পা থেকে জুতো খুলে যাচ্ছে ওটা কিন্তু সেই সময় ট্রেন্ড করেনি, আস্তে আস্তে এমন ট্রেন্ড করলো ডেভিড ওয়ার্নার ওটা করছে, তো সেটা খুব আস্তে আস্তে চলেছিল। কিন্তু ইনিশিয়ালি সেটা হয়নি, প্রথম দিকে কিন্তু পুষ্পা নিয়ে খুব ভালো রেসপন্স ছিল না। আমাদের এখানকার কথা বলছি, ওখানকার বিষয়টা আলাদা। কিন্তু পুষ্পা 2 এর ক্ষেত্রে যখন একটা জিনিস অ্যানাউন্সমেন্ট হলো না, যে আল্লু অর্জুন শাড়ি পরে আসছে, এবং ওই যে অর্জুনের সাথে যে মাইথোলজি রেফারেন্সটা, ওটা তো অনেকেই সেটা নিয়ে কথা বললো, আমিও বলেছিলাম, অরিত্রও বলেছিল। সেরকম অনেক যখন ভিডিও আসলো, সেগুলো যেমন আমাদেরকে একটা কিক দিল, আমাদের একটা মজা দিল যে আচ্ছা ছবির মধ্যে এরকম একটা দিক আছে। কিন্তু বহু লোকের এটা রিয়াকশন, এ শাড়ি পরে কি করছে আল্লু অর্জুন, এই শাড়ি ফাড়ি পরে কি করছে হাতে নখ ফোক রেখে। ছবিটার ক্যারেক্টারটা যেরকম একটা মানে ওর মধ্যে যেরকম মাস্কুলিনটা ব্যাপার ছিল, সেটাকে যখন সুকুমার এরকম ভাবে চেঞ্জ করছে, ভাঙছে, এটা বহু লোক মেনে নিতে পারছে না যে ও কি করছে, চরিত্রটার মধ্যে এটা কি, এটার যে একটা রেফারেন্স আছে এবং কতটা জোরালো সেটা, এটা তো বহু লোক জানেই না। আমি নিজের কথা বলছি, আমাদের পাড়ার এখানে 4-5 জন আছে যারা না এরকম ভাবে বলে, ভাই এরকম একটা ছবি বল না দেখবো, ঠিক আছে এরকম ভাবে বলে। আমি ওদের সাথে আড্ডা টাড্ডা দিলে বলি যে এই ছবিটা দেখতে পারিস। কিন্তু আমি দেখি যদি ওদেরকে এরকম একটা অ্যাকশন ফিল্ম বলি, যেটা একটু, আমি মানে বলছি না ওদের এটা দেখে হয়তো ওরকম অভ্যস্ত নয় ওরা, ওদের যদি না বলি যে একটা তামিল ফিল্ম দেখ, ওরা তামিল ফিল্ম দেখে মজা পায় না। একটা মালায়ালাম কমার্শিয়াল ছবি খুব কমই আছে, বললাম দেখে মজা পায় না। কিন্তু যখনই একটা তেলেগু অ্যাকশন ফিল্ম দেখ, হেভি মস্তি পায়। ওরা বলছে আল্লু অর্জুন কি শাড়ি ফাড়ি পরে কি করছে, আমি না তখনই বুঝলাম যে বহু মাস অডিয়েন্সের মানে তাদের কথাটাই হচ্ছে এটা, যে শাড়ি পরেছে কেন, এই চরিত্রটা এরকম করছে কেন। তবে এটা পুষ্পা 2 রিলিজ হোক, এটা এটা থাকবে না, এটা কেটে যাবে, গানটা তবে আমার কি রাজা সাহেবের ক্ষেত্রে এক্স্যাক্টলি আমার মনে হয় এই জিনিসটাই হয়েছিল, মানে না হিরোদেরকে একটু একটু বেশি পুরুষালী ভাবে দেখতে মানে মানুষ চায়, মানে অন্যরকম একটা সেটা তো এই জন্যই তো অ্যানিমাল যে ক্যারেক্টারটা, কোমল নাহাটা অরিত্র আমাকে বলছিল যে অ্যানিমাল ক্যারেক্টারটা এই জন্য না, মানে বহু ইয়াংস্টার না বুঝেই হয়তো পছন্দ করে, কারণ তাদের কাছে ওই পুরুষালী ব্যাপারটা যেরকম ভাবে ফিডেড, তাদের সবার আগে ওটাই মনে হয়। কোমল নাহাটা বলছিল যে কোথাও একটা গিয়ে আমাদের এখানে বেশিরভাগ পুরুষদের না একটা না চাইতেও পারসেপশন ছোটবেলা থেকে তৈরি হয়ে যায় অ্যানিমালের মতো, ঠিক আছে, যাদের এরকম জিনিসপত্রটা সমাজ সম্পর্কে শুনতে থাকে। তো এই কারণেই বহু মানুষের অ্যানিমাল প্রথম দিকে দেখার জন্য একটা ছুট দিয়েছে, যারা দেখতে গেছে, যারা ভিড় দেখতে গেছে, ওটা তিনিও সেদিনকে বল। তো তোর কথার সাথে এটা মানে পুরোপুরি লিঙ্ক করে। বল অরিত্র বল। হ্যাঁ, আমার দেখো যেটা মনে হয় বলতো, ওই যে অ্যাঙ্গেলটা দিয়ে এনেছে না সুকুমার, এই যে গঙ্গা যাত্রা যে ফেস্টিভ্যালটা, ওই যে পুরো ওটা ওটা ওই সিকোয়েন্সটার উপর 60 কোটি টাকা খরচা করেছে ওরা। এবং তুমি যদি দেখো আরেকটা অ্যাকশন সিকোয়েন্স আছে, আল্লু অর্জুন হেলিকপ্টারে করে আসছে এবং ওখান থেকে নামছে শর্ট গানে গুলি চালাতে চালাতে, এবং তারপরে আবার শাড়ি পরে মারামারি আছে। তো ওই অ্যাঙ্গেলটা কিন্তু একটা ইন্টারেস্টিং কিছু হতে চলেছে ছবির মধ্যে, কারণ সুকুমারের প্রোটাগনিস্টরা কোনোদিনও নর্মাল হয় না। আরিয়াতে আল্লু অর্জুন নর্মাল ছিল না, আরিয়া 2 তে আল্লু অর্জুন নর্মাল ছিল না, এক নেনোকোডাইনে মহেশ বাবু নর্মাল ছিল না, হ্যাঁ, রঙ্গস্থলমে রামচরণ নর্মাল ছিল না, কানে শুনতে পেত না, ঠিক আছে। ও খালি একমাত্র নর্মাল যদি তবু বলতে পারো সুপার ইন্টেলিজেন্ট, সেটা এনটিআর ছিল নান্নাগু প্রেমাতোতে। বাকি কিন্তু ওর মোটামুটি প্রোটাগনিস্ট কিন্তু কেউই নর্মাল নয়। ইভেন ও রাম পথিনেনিকে নিয়ে একটা ছবি করেছিল, সেখানেও ওরকম নর্মাল নয়। তারপর আরেকটা ক্যারেক্টার ছিল, ওই সিনেমাটার নাম ছিল মনে হয় 100% লাভ বলে, তেলেগু ছবি 100% লাভ, ওটাতে ছিল নাগা চৈতন্য, তামান্না ছিল। ওটা রোমান্টিক কমেডি ছবি ছিল, নর্থের দিকে অতটা পপুলার নয়, ওটা আবার বাংলাতে রিমেকও হয়েছিল, শুভশ্রী আর ওম ছিল। তো ওই সিনেমাটাতেও যে প্রোটাগনিস্টটা, সে আর কি নিজের লাইফের আর কি সবকিছু ওরম মেপে মেপে রাখে।
যে আমি এত ঘন্টা পড়বো, এত ঘন্টা এই করবো, মানে টাইম টেবিল অনুযায়ী চলে, মানে একটু উইয়ার্ড ক্যারেক্টার আর কি। তো সুকুমারের প্রোটাগনিস্টটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড, যে নর্মাল তেলেগু মাসালা হিরো যেরকম হয় সেরকম কিন্তু হয় না। বাকি সেট আপটা মাসালা, কিন্তু কিছু একটা নতুন ওয়ার্ল্ড এর মধ্যে ক্রিয়েট করে, দেখবে একটা নতুন কিছু নিয়ে আসে। তো সেইটা আর কি মজাদার হয়। তো আমার তো অ্যাকচুয়ালি আমি ওটা দেখার জন্য বেশি ইন্টারেস্টেড আর কি, যে ওই শাড়ি পরার অ্যাঙ্গেলটা বারবার আনছে কেন, কি এমন হয়েছে ক্যারেক্টারটার মধ্যে যে ও মানে এরকম একটা ক্যারেক্টার ট্রান্সফর্ম হয়ে গেছে। যে আরেকটা হতে পারে জানো তো, আমার এটা মনে হচ্ছে যে হয়তো ওর মাকে মেরে ফেলেছে। দেখবে একটা একটা চিতা জ্বালানোর সিন আছে, তো মাইট বি ওর মাকে মেরে ফেলেছে। এবার দেখবে আমাদের ভিক্টর ম্যাজি একটা সিনেমা ছিল, ভিক্টর ম্যাজি চিরঞ্জিতের প্রতিকার বলে, ঠিক আছে, হ্যাঁ মাথায় ফেটি, মায়ের আঁচল, রক্তাক্ত আঁচলটাকে ভিক্টর ম্যাজি মাথায় মেরে মানে বেঁধে নিয়ে মারতো। তো মাইট বি এরকম ভাবে ওটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে যে মায়ের শাড়িটাকে জড়িয়ে নিয়ে মারে, মানে যখন ধরো বদলাটা নেয় তখন ধরো মায়ের শাড়িটাকে জড়িয়ে নেয় বডির মধ্যে। এটা হতে পারে, এন্ড দিস ক্যান লুক মানে কিক অ্যাস অন দ্য স্ক্রিন, মানে এখন আমরা হয়তো বুঝতে পারছি না। এটা হলে মানে বিভৎস হয়ে যাবে, কারণ মায়ের ইমোশন বিভৎস ওয়ার্ক করে যদি প্রপারলি ওয়ার্ক করতে পারে। মানে এই যে কথাটা অরিত্র বললো, তুই ভেবে দেখো, এটাই কিন্তু দেখিয়েছে সারিপদা শনিবারও। আমার মা দেখেছিল ছবিটা, দেখে বলছে এটা তো প্রতিকারের মতো, ওখানে মায়ের ফেটটি মাথায় বাঁধতো, মায়ের শাড়িটা আঁচলটা এখানে দেখো ওটাইও হাতে বাঁধে, ঠিক আছে। তো এই রেফারেন্স যদি থাকে অডিয়েন্স বিভৎস এনজয় করবে। মানে সারিপদা শনিবারের ওই মায়ের অ্যাঙ্গেলটা সব থেকে স্ট্রং, মানে একটা বিভৎস। এই জিনিসগুলো কি বলতো, কমার্শিয়াল সিনেমার এই যে ট্রোপস গুলো এগুলো চেঞ্জ হয় না। প্রতিকার হচ্ছে 85-86 এর সিনেমা, আর প্রতিকার সেই সময় কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিমেক হয়েছিল। হিন্দিতে হয়েছিল, অনিল কাপুর করেছিল, তেলেগুতে রিমেক হয়েছিল, তামিলে রিমেক হয়েছিল, তখন বাংলা ছবি বাইরে রিমেক হতো, হ্যাঁ। তো সেই সব হয়েছিল, এবং তুমি দেখো ওই ব্যাপারটা কিন্তু এখনো একই রয়ে গেছে, মানে ওই ট্রোপটা চেঞ্জ হয়নি। এবার যে যেরকম ভাবে প্রেজেন্ট করতে পারবে, মানে নানি ওটা হাতে বাঁধছে, আল্লু অর্জুন শাড়ি করে নিচ্ছে, মানে আমি বলছি আর কি, আমি জানি না এখনো সিনেমাটা তো দেখিনি, বাট আমি আন্দাজ যদি করি এটা, এইটা মানে এটাই হচ্ছে যে ব্যাপার, যে ট্রোপটাকে তুমি কিভাবে মানে রিজুভিনেট করবে আর কি, সেটাই মজার ব্যাপার আর কি কমার্শিয়াল ছবিতে। আর এবার যেটা আমার মনে হলো যে অনেক অনেক স্কেল আপও করেছে, মানে ওদের পুষ্পার যে ওয়ার্ল্ডটা, সেটার মধ্যে যে একটা এসেন্স রয়েছে সেটাকে মেনটেনও করেছে, যেরকম পার্ট 2 এর ট্রেলারের মধ্যে সেরকম অনেক স্কেল আপ করেছে। মানে অ্যাকশন সিকোয়েন্সেস এবারে অনেক অনেক বেশি পরিমাণে থাকবে বলে আমার মনে হলো, মানে অ্যাকশনে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। আগেরবার যেমন অ্যাকশন সিকোয়েন্সেস ছিল, কিন্তু সেটা এমন নয় যে মানে দেখে মনে হচ্ছিল যে এটা অ্যাকশন ছবি হবে, ওটা মনে হচ্ছিল যে এটা মাসালা ছবি হবে একটা। এবারে যেন মাসালার সঙ্গে সঙ্গে অ্যাকশনটাকে অনেক হাইলাইট করেছে। হ্যাঁ, এবারে অ্যাকচুয়ালি ওদের 4টে অ্যাকশন ডিরেক্টর আছে, টোটাল 4টে অ্যাকশন ডিরেক্টর প্রতিটা সিকোয়েন্সের। এই জিনিসটা আমি জওয়ান থেকে নোটিস করছি, যে প্রতিটা সিকোয়েন্সের জন্য একটা করে আলাদা অ্যাকশন ডিরেক্টর। তাই জন্য তুমি দেখবে জাওয়ানের যে ইন্ট্রো ফাইটটা মনে আছে, যেটা ওই মমিফাইড হয়ে মারে, যেখানে ওই মুখে মারে, যখন মুখটা রিভিল হয়, ম্যাক কন হু, প্রথম সিনটা, ওর যে অ্যাকশন ডিরেক্টর যে ছিল, সে হচ্ছে পুষ্পাতে আছে, ঠিক আছে। সে করেছে হচ্ছে ওই অ্যাক্স ফাইটটা, যেটা ডকের মধ্যে হচ্ছে, যেটা লুঙ্গি পরে মারছে আর কি, ওভারকোটটা পরে, ও ওটা করেছে, ঠিক আছে। এরকম আলাদা আলাদা করেছে। পুষ্পা 1-এর যে অ্যাকশন ডিরেক্টর ছিল তাদেরকে এবারে রিপিট করেনি। আর পুষ্পা 1-এ 2টো অ্যাকশন ডিরেক্টর ছিল, রাম লক্ষ্মণ, হ্যাঁ ভেরিয়েশনের জন্যই করে। এই জওয়ানেরই অর্থ যে কথাগুলো বললো, তুমি অ্যাকশন গুলো দেখ, মানে প্রথমের যে অ্যাকশনটা, পরের যে অ্যাকশনটা, প্রত্যেকটা অ্যাকশন একটা আরেকটার মতো নয়, এতটা জোন ওয়াইজ আলাদা, লুক ওয়াইজ আলাদা। একটা দিনের আলোয় হচ্ছে, একটা রাতে হচ্ছে, একটা জেলের মধ্যে হচ্ছে, জায়গাটাও আলাদা, দেখতেও ভালো লাগে, স্টেজিংও আলাদা, কম্পোজিশন আলাদা, মজা লাগে। ওই অডিয়েন্সটা মজা পায় যে আগের অ্যাকশনটা দেখার পর এই অ্যাকশনটা, তুই বলছিলি না আগের দিন আমি অ্যাকশন রিপিট হলে কাঙ্গুয়াতে ঘুমিয়ে পড়ি আমরা, অ্যাকশন একরকম হয়ে গেলে, এখানে সেটা হয় না। এই কাঙ্গুয়া নিয়ে আলোচনা করবো না আমরা? কাঙ্গুয়া নিয়ে আলোচনা করতে ইচ্ছে করছে না। হ্যাঁ সত্যি, মানে একটা সিনেমা প্রচন্ড খারাপ হয়ে গেলে তখন আর সেটাকে নিয়ে তুমি আলোচনা করে ইন্টারেস্ট পাবে কি করে? মানে সূর্যা 3 বছর এই ছবিটার জন্য ওয়েস্ট করলো। হ্যাঁ, মানে সূর্যা কি অবস্থা হবে, এত ট্যালেন্টেড একজন অ্যাক্টর, ও নাকি শিবার সাথে কোলাবরেট করলো। তুমি শিবার ছবিগুলো দেখো, শিবার প্রত্যেকটা ছবি কিন্তু অজিত কুমারের সিনেমা, ওটা কিন্তু শিবার ছবি না। ও কেন এরকম একটা ডিরেক্টরের এই ভিশনটাকে এরকম ভাবে ট্রাস্ট করলো, আমি বুঝলাম না যে এই স্ক্রিপ্টটায় মানে রাজি হলো কেন। কারণ এই স্ক্রিপ্টটার মধ্যে কিন্তু ইটসেলফ অনেকগুলো এমন প্রবলেম আছে যেগুলো মানে আর কি মানে সাকসেসফুল হওয়া চাপের ব্যাপার। মানে আমি বলছি, যেখান থেকে প্রেজেন্ট টাইমলাইন থেকে শিফট করছে পাস্টে, একদম গল্পের শুরুর দিকে, সিনেমার শুরুর দিকে, সূর্যা দৌড়াচ্ছে এবং গুন্ডারা নিয়ে চলে যাচ্ছে বাচ্চাটাকে। সেখান থেকে কাট হয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে ফ্ল্যাশব্যাক শেষ হচ্ছে, আবার সেখান থেকেই আমরা চাঁদ ছিল।
ওখান থেকে আমরা পাস্টে চলে যাচ্ছি, আবার ওইখান থেকে আমরা প্রেজেন্টে আসছি। মানে বেসিক্যালি প্রেজেন্ট টাইম লাইনে যে ক্যারেক্টারটা, যাকে থেকে সিনেমার গল্প শুরু হচ্ছে, সেই ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাচ্ছি কতটা। মানে এখানে মেন ক্যারেক্টার প্রোটাগনিস্ট কে, আর যদি প্রোটাগনিস্ট কাঙ্গুয়া হবে মানে মেন মানে পাস্টের টাইম লাইনে সুরিয়া, সেক্ষেত্রে সেইভাবে গল্পটা শুরু হওয়া উচিত, সেইভাবে মানে স্ক্রিন প্লেটাকে সাজানো উচিত। আমি গল্প দেখো এটা দুটো অ্যাপ্রোচ হওয়া উচিত ছিল, ঠিক আছে? ইদার ওয়ে একটা হতে পারতো যে প্রেজেন্ট ডে তে শুরু করতো, বাচ্চাটার সাথে সুরিয়ার বন্ডিংটা প্রেজেন্ট ডে সুরিয়া যেটার নাম হচ্ছে ফ্রান্সিস বলে, তার সাথে একটা বন্ডিং দিতে হতো, ঠিক আছে? এবং সেটা ইন্টারভেলে গিয়ে তোমার ফ্ল্যাশব্যাকে যাওয়া উচিত ছিল, যেখানে তুমি বাচ্চাটা এবং আমাদের প্রোটাগনিস্টের সাথে অলরেডি দর্শকের একটা ইমোশনাল বিল্ড আপ দিয়ে দিয়েছো, কানেকশন তৈরি করে দিয়েছো ওদের ওয়ার্ল্ডের মধ্যে, এবং ইন্টারভেলে গিয়ে তুমি ফ্ল্যাশব্যাকে গেলে, ফ্ল্যাশব্যাক দেখালে, এবং তারপরে আবার ক্লাইম্যাক্সের কাছে এসে তুমি আবার চলে এলে, যেটা মাগাদিরার ফরম্যাট বেসিক্যালি। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় ভুল, আরেকটা জিনিস যেটা আমার মনে হয় আজকালকার ফিল্ম মেকাররা ভুল করছে, সেটা হচ্ছে যে আমি একটা গল্প সাজাচ্ছি, এবার সেখানে যা যা আমার দরকার আমি সেই সমস্ত ট্রোপস আনছি, এনে এবার যেখানে যুক্তি আমি মেলাতে পারছি না সেটাকে আমি বলে দিচ্ছি পার্ট 2, এবার তার জন্য আগে পার্ট 2 দেখতে হবে। মানে সুরিয়ার ক্যারেক্টারটা, সে বাচ্চাটার জন্য কেন ফিল করছে, কেন তার সঙ্গে রেজোনেট করছে, কেন ওর জন্য লড়ে ফেলছে, সেটা সুরিয়ার ক্যারেক্টারটা আমি দেখছি কাঙ্গুবা ক্লাইম্যাক্সে গিয়ে দেখাচ্ছে যে ও এখনো বুঝতে পারছে না যে বাচ্চাটার সঙ্গে ওর কানেকশন কি। তাহলে ভাই আমি ইটসেলফ মানে ফার্স্ট পার্টটা আমি দেখতে গেলাম কেন হলে? একদমই তাই। আমার যেটা মনে হয় ফার্স্ট হাফে ইন্টারভেলে হয়ে যাওয়া, যেটা অরিত্র বললো যে এখানে প্রথম যে ছবিটার যে এই যে কাঙ্গুবার আগের জায়গা বিল্ড আপ যা দেখালো ওগুলো তো দরকার ছিলই না। ছবিটা এখনকার টাইম লাইনটাকে সময় দিত, আর সবার আগে দরকার ছিল দিশা পাটনি ছবিটাকে বাদ দিত। ছবিটা এগোতে 40 মিনিট পর ছবিটা একটা কথা বলে দিন, নাহলে ভুলে যাবো আমি। কাঙ্গুবার প্রডিউসার বলছে নাকি দিশা পাতানিকে বিউটির জন্যই নেওয়া হয়েছে আলাদা করে সিনেমার মধ্যে, জানো? এটা বিউটি না, ওটা বিউটি না, ওটাকে কাম বলে। যাই এবার যাই হোক 40 মিনিট নাগাদ ছবিটা ফার্স্টে যাবে, এবং গল্প চলতে চলতে এই বাচ্চাটার সাথে সুরিয়ার এরকম বন্ডিং, ইন্টারমিশনে দেখানো হবে কি এই বাচ্চাটার হাতেই সুরিয়া তখন আঘাত খেয়েছিল। আমরা ভাববো ফার্স্ট হাফে সুরিয়া মারা গেছিল, সেকেন্ড হাফে আবার গল্পটা শুরু হবে বাচ্চাটার সাথে। এবং এরকম করা উচিত ছিল যে সুরিয়া নিজের যে মানে আগের টাইম লাইনে নিজের ছোটবেলায় যেটা পায়নি, হয়তো সুরিয়া নিজের বাবাকে দেখেনি বা ওর বাবাকে একটু জ্বালিয়ে মেরেছিল, সেটাই বাচ্চাটার মধ্যে দেখেছে। এইখানে দুজনের মধ্যে একটা কানেকশন খুঁজে পেয়েছে। ছবিটার মধ্যে এমন কিছু নেই যেটা তারা ইমোশনাল একটা সিন মানে এটা হোল্ড করছে আমাদের। ছবিটা এত চিৎকার করছে মানে কান টান বন্ধ করে নিতে হয়। 3Dতেও দেখতে কষ্ট হচ্ছে, কানে শুনতে কষ্ট হচ্ছে। এবং যোগী বাবু, সুরিয়া, দিশা পাটানি এবং নেলসনের ছবিতে থাকা ওই লোকটা, এই চারজনের রেড ইন কিংসলে ওর নাম। আমি যেটা বলছিলাম যে সেকেন্ড অ্যাপ্রোচ যেটা হতে পারতো, যে আমি প্রেজেন্ট টাইম লাইনটাকে পুরো চপ আউট করে দিলাম, আমার প্রেজেন্ট টাইম লাইনের দরকার নেই, আমি পুরোটাই ওই মানে 1000 সালের ওই সময় দেখাচ্ছি। এবং সেখানে আমার ওদের উচিত কি ছিল যে মানে ওই বাচ্চাটার সাথে সুরিয়ার বন্ডিংটা মানে ভালো করে বোঝানো। এবং অ্যাকচুয়ালি দেখো মানে অন পেপার যে আইডিয়াটা, বেসিক যে আইডিয়াটা, সেটা কিন্তু খারাপ নয়, ঠিক আছে? যে ও গিল্টে মানে এটা মিশন কাশ্মীরের এটাই গল্প, বা ভিনল্যান্ড সাগা বলে একটা অ্যানিমি আছে, ওটারও এটাই গল্প, ওটারও যে বেসিক আইডিয়াটা এটাই, কিন্তু যে ওর জন্য ওর বাবা মারা গেছে, ও গিল্টে ভোগ করছে, আর বাচ্চাটা আর কি ওকে কিছুতে ক্ষমা করতে পারছে না। এবার দুজনের মধ্যে একটা টাসেল চলছে, বাবার ছেলে কাইন্ড অফ একটা অ্যাডপ্টেড ফাদার সান, কিন্তু তাদের মধ্যে একটা টাসেল চলছে। কিন্তু সেই যে ড্রামাটিক ব্যাপারটা সেটাকে ফোটাতে পারি, মানে তুমি দেখবে জঙ্গলের মধ্যে একটা কুমিরের সাথে লড়াই সিন আছে, যে সিনটা দেখতেও খুব একটা ভালো লাগে না, কিন্তু তা দিয়ে রাদার ওই মানে সুরিয়ার বাচ্চাটার একটা কোনো সিন দেওয়া উচিত ছিল যেটাতে ওদের ইমোশনাল বন্ডিংটা তৈরি হবে, সেটা তৈরিই হয় না। প্রবলেমটা হয়ে গেছে ওখানে। অন পেপার কিন্তু গল্পটা এই যে বিষয় মানে কোর ইমোশনটা, এটা দেখবে আমার অনেকটা মনে হচ্ছে আবেশামের মতো। মানে আবেশামে ওই ছেলেটার সঙ্গে ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা যে সম্পর্কটা তৈরি হচ্ছে, এই যে একটা পার্টিকুলার সিন দেওয়ার কথা বলছে, দেখবে আবেশামে একটা সিন রয়েছে যেখানে ওই ছেলেটার মাটা ফোন করে, ছেলেটার মাটা সবাইকে বলে যে ও তোমার ব্যাপারে খুব ভালো ভালো কথা বলে, এই ধরনের একটা কথাবার্তা ওই মহিলাটা বলে। তখন রাঙ্গা খুব ইমোশনাল হয়ে যায় যে আমাকে ভাই বলছে, আমাকে দাদা বলছে। এবং সেই রকম একটা মোমেন্ট কাঙ্গুবার মধ্যে কমপ্লিটলি মিসিং। মানে সেরকম একটা সিন দরকার ছিল, ডিমান্ড করছিল। এবং আমার মনে হয় গল্পটাকে যেভাবে ফেদেছে, মানে গল্পটা আফটার অল যেটা সিনেমাটা দেখবার পর আমার মনে হলো যে এটা কমসে কম সঠিকভাবে বিল্ড আপ দিয়ে এটা 3.5 ঘন্টা 3 ঘন্টা 40 মিনিটের রান টাইম রিজার্ভ করে। এবার যেটা দরকার হয়েছে ভাই করেন, দরকার হয়েছে ভালো করেন, আমি সেটা বলছি না, আমি বলছি যদি এটাকে এই গল্পটা সিনেমার গল্প ছিলই না, মানে এর যে ওয়ার্ল্ড বিল্ডিং, এটা যে ওয়ার্ল্ডটা করেছে, মানে এটা অনেক ছবিটা বিশাল
বিশাল সমস্যা ছবিটার মধ্যে। এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে ববি দেওয়ালের 2 ছেলের নাম। আমি তো নাম মনে রাখতে রাখতে ছবি শেষ হয়ে গেল। কি নাম, এর নাম কি, বাবার নাম কি, ছেলের নাম কি, এবং সবাই করে মাথা ছিঁড়ে ফেলে, পা ছিঁড়ে ফেলে, প্রচন্ড চেঁচাচ্ছে কি এবং এইটা প্রচুর এটা চেঁচাচ্ছে, এটা এত মানে লাউড। অদ্ভুত 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 লাগছে, তার কারণ ওয়ার্ল্ডটাকে এস্টাবলিশ করতে পারেনি যে ক্যারেক্টার গুলো কেন এরকম ইনসেন, সেটা হ্যাঁ, আর এস্টাবলিশ করবে আর তবে তো কোথা থেকে চেঁচানো না, জাস্টিফাইড মনে হবে। আর সবার কস্টিউম কিভাবে চুরি করেছে, যাদের কাছ থেকে জাস্টিস চাইতে গেলে সবাই যেরকম ভাবে দাঁড়িয়ে দেখেন, হ্যারি পটার কোত্থেকে চলে আসলো, ওরা যেরকম আরে ভল্ডেমর্টের পুরো মতো করছে, পুরো পুরো জিনিসটা আইডিয়াটা সেট আপ যেরকম ভাবে ঝেড়েছে ওরা। এই এই ওয়ার্ল্ডটা সম্পূর্ণরূপে বাইকিংস থেকে ঝাড়া, না একদম না, পুরোপুরি আমি তোমাকে বলছি এটা একটা ছবি থেকে ঝাড়া নয়, আমি তোমাকে বলছি একটা কোথাতে ছবিতে সোর্স অনেক মেটেরিয়াল। হ্যাঁ, আমি তোমাকে বলছি এখানে ব্রেভ হার্ট, মেল গিবসনের ব্রেভ হার্ট রয়েছে, ওটার মতো নীল নীল কালার। আচ্ছা, অ্যাপোক্যালিপ্টো বলে একটা ছবি ছিল, স্কাঙ্গুবাদের ট্রাইবটা পুরো ঠিক ঠিক ঠিক। অ্যাপোক্যালিপ্টো, আগের মেল গিবসনের ছবি। আচ্ছা, যে জাহাজের সিকোয়েন্সটা সমুদ্রটাকে যেভাবে দেখিয়েছে, 300 এর পার্ট 2 আছে, ওটা জ্যাক স্নাইডার ডিরেক্ট করেনি, প্রডিউসার ছিল। 300 ছবিটা তো জ্যাক স্নাইডার বানিয়েছে, ওটা একটা পার্ট 2 এসেছিল, যেটা সমুদ্রের মধ্যে লড়াই ছিল। ওই সিনেমাটা দেখো, ওটাতে ওই জাহাজ টাহাজের মধ্যে লড়াই ছিল। তো ওটাতে যেরকম সমুদ্র দেখিয়েছিল, যেরকম জাহাজ টাহাজ দেখিয়েছিল, রোমানদের যেরকম ড্রেস দেখিয়েছিল, সেটা ওখান থেকে তুলেছে। আচ্ছা, ভাইকিংস থেকে তুলেছে, ঠিক আছে। তারপরে এরকম বিভিন্ন এলিমেন্ট, মানে বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র তুলে ওয়ার্ল্ডটা, তারপরে ভিনল্যান্ড সাগা থেকে যেটা বললাম যে ওই এলিমেন্টটা তুলেছে, ওই কোর ইমোশনটা, ভিনল্যান্ড সাগা বলো, মিশন কাশ্মীর বলো, Infact- তো বিভিন্ন জায়গা থেকে infact তুলেই বানিয়েছে। ট্রেলারের মধ্যে যে শটটা রয়েছে, যেখানে সুরিয়া ক্যারেক্টারটা হিন্দি ট্রেলারের মধ্যে ডাবিং এ বলে যে সামনে সে করেঙ্গে, দেখবে একটা শট রয়েছে, হ্যাঁ, ওই যে শটটা, ওটা পুরো মেল গিবসনের ব্রেভহার্টের একদম, মানে মানে ক্যামেরা পজিশনিংও একদম পুরো দেখি ওই না, শটটা আর এই ডায়লগটাই তো ডাবল মিনিং ভাই, এই ডায়লগটাই তো খুব ডাবল মিনিং। আমি আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে ওটা মানে ওটা ডবল মিনিংটা করতে চেয়েছে ইন্টেনশনালি, কিন্তু ওটা ইন্টেনশনালি কোনো মানে, হ্যাঁ, ওটার কোনো মানেই দাঁড়ায়নি। ঠিক আছে, কেন বললো ওটা? আরে ববি দেওয়াল বলছে আয় তাহলে ডান দিকে তো আয়, ওই বইয়ের মতো করে, ওয়েলকামের মতো করে, আমার সামনে থেকে করেঙ্গে, এত বিচ্ছিরি বিচ্ছিরি নোংরা নোংরা জিনিস। আর রাক্ষসের মতন ভিলেনকে দেখিয়ে দিলেই হবে না, মানে দিনের শেষে ওই গ্রামার যে সিনেমার এস্টাবলিশ করো ক্যারেক্টার, ওটা করতেই হবে, ওই রাক্ষস হাউ হাউ করলে হবে না। আর ভাব খালি ওই ওই যখন কার্তিকে ছবিতে আনলো, কার্তিক ওরকম মেকআপ কার্তিকে দেখালো, দেখিয়ে শেষ করেনি, কার্তিক সিনটা টেনে রেখে দিয়েছে। আবার এই টাইম লাইনেও কার্তির মুখের মধ্যে গুরু ফু দিয়ে কি সব করেছে, রাতে ফাতে গুরু কি দিচ্ছে, কার্তিক কি করছে দেখলে আগে ডিরেক্টরের কাছে ক্লিয়ারই না যে ডিরেক্টর আসলে কি গল্প বলতে চাইছে, এবং কি গল্প বলতে চায়, আর তার কনভিকশনও নেই, মানে যেগুলো দেখাতে চাইছে যে কার্তিরও আবার পুনর্জন্ম হয়ে গেছে, মানে এটা খুব, মানে এটা কারণ অর্জুন একসময় আমরা দেখেছি দুজনের হয়ে গেছে পুনর্জন্ম, এখন আজকের দিনের সিনেমাতে দুজনের পুনর্জন্ম হচ্ছে হিরো। তুমি সব ছেড়ে দাও, ভাবো কারণ অর্জুনের পুনর্জন্ম হয়েছে, রানারও পুনর্জন্ম হয়েছে, অন্য লেভেলেই। তারপরে এবার রাখি গুলজার নাচ করছে, মুঝকো আলানি মাফ করে না, গলতি মারেছে হবে, পুরো ছবি বদলে যাবে, মাথা মাথা খারাপ হয়ে যাবে। এটা কি হলো ভাই? না, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, ওদিকে প্রেজেন্ট টাইম লাইনে মিউটেন্ট ফিউটেন্টের কিছু কনসেপ্ট এনে দিচ্ছে। বাচ্চাটা দেখবে ওই যে অনেকটা এক্সম্যানের মতো সব গাড়ি ফাড়ি তুলে ফেলছে, তারপর ব্রেন অপারেশন হতে চলছে, ওই ব্যাপারগুলো কিন্তু এস্টাবলিশই করেনি, ওই জিনিসগুলো কিন্তু দেখায়নি। ওইটাই আমি আগে বললাম যে ও অ্যাকচুয়ালি যেটা যেটা দরকার প্লটটাকে এগোনোর জন্য, সেগুলো এই প্লটে এনে নিয়েছে, কিন্তু সেগুলোকে এস্টাবলিশও করছে না, সেগুলোকে পার্ট 2 এর জন্য ফেলে রাখছে। অদ্ভুত একটা ছবি হয়েছে, মানে এত বাজে মানে রাইটিং ভাবা যায় না আর কি। এবং এরকম পাঁচমেশালি টাইপের ছবি আমি দেখিনি আর কি, বাজে ছবি অনেক হয়, বাজে স্ক্রিন প্লে রাইটিংও হয়। না, আমি বলছি যে এই জিনিসটা তো রায়ান রাফিও করেছে, যা উত্তর পাননি সব তুফান 2 তে দেখতে পাবে। আবার তুফান নিয়ে কিন্তু গালাগালি খাবো। এইসব বলো না, ঠিক আছে, লায়ন আসছে, এসব বলো না। এবার আমরা লায়নে শিফট করে যাই, লায়নে শিফট করি। হ্যাঁ, লায়ন তো হচ্ছে। হয়তো তুমি কি করলে, হয়তো তুমি কি করলে, লায়নটাকে তুমি শিফট করাতে পারলে না, তুমি এত কিছু বললে, আমার লায়ন শিফট হয়ে গেছে ভাবলাম, কালকে আমার কনফার্মেশন দিয়ে দিল লায়ন শিফট হচ্ছে না, লায়ন আসছে। এবার লায়নটা কি হবে? আর এটা কিন্তু হবে না, তুফান লায়ন নিয়ে যেটা বলছে, তুফানের সাথে লায়নের ক্রস ওভার, ওসব হবে না ভাই, সব হবেই না, জীবনে হবে না। দেখো, বিষয় হচ্ছে যে যদি সাকসেসফুল হতে থাকে সত্যিকারে,
সেক্ষেত্রে অনেক কিছুই হতে পারে আজকের দিনে, মানে সাকসেসফুল হয়ে গেলে ব্র্যান্ড বানিয়ে ফেললে সেই ব্র্যান্ডটাকে আজকালকার দিনে সেটা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, সাউথ বলো, বাংলা বলো, সবাই যে যার মতো করে ক্যাশ ইন করছে। ফলত হতেও পারে যে লায়ন যদি সত্যিকারের কথার কথা ব্লকবাস্টার হয়ে যায়, আফরান নিশোকে যদি কাস্ট করে দেয়, জিৎ আফরান নিশো একটা, সেটা একটা হিউজ থিং হবে। সেক্ষেত্রে হতে পারে যে ওটা সাকসেসফুল হয়ে গেল এবং না আমার দেখো এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে যেগুলো মানে এগুলোর উত্তর যদি তোমরা দুজন দিতে পারো। আমার প্রথম কথা হচ্ছে ছবিটা ঈদে রিলিজ করছে না, তার মানে বাংলাদেশের মার্কেটে কিছু হবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশের মার্কেটে আমরা পরিষ্কার বুঝতে পারছি শাকিব খান যার এত পুল, সেও দরদ চালাতে পারছে না, দরদ ছবিটা চলছে না, মানে হল পুরো ফাঁকা। ঠিক আছে, এবার যদি এই লায়ন যদি ঈদে না রিলিজ করে ওপার বাংলায় কিছু করতে পারবে না। এবার যদি আমি এপার বাংলায় আছি, তোমরা খুব ভালো করে জানো এপার বাংলায় মাল্টিপ্লেক্সে কি ধরনের ছবি চলছে, সেখানে লায়নের মতো ছবি অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, এবং জিতেরও কিন্তু অডিয়েন্স আছে হচ্ছে ঈদে, অন্য টাইমে পুজো বা ক্রিসমাসে জিৎ কিন্তু বহুদিন নিজের ছবি আনে না, ওখানে ওর রেডি অডিয়েন্সও নেই, ফ্যামিলি অডিয়েন্স জিতের ছবি বহুদিন দেখে না। তো এবার তাহলে আমার কথা হচ্ছে যে এই ছবিটার যে এরকম একটা বাজেট হবে 7-8 crores, তাহলে হাউ ইট উইল গেট রিকভার্ড, এটাই আমার কোয়েশ্চেন, মানে আমি প্র্যাকটিক্যালি বলছি। এবং রায়ান রাফি ডেফিনেটলি, রায়ান রাফি কিছু ছবি ভালো, যেমন সুড়ঙ্গ আমার খুব ভালো লাগে। আমার ইভেন ওই যে শারিফুল রাজকে নিয়ে যে ছবিটা ছিল ওটার মধ্যে কিছু ফ্লস ছিল, বাট ওটার ইমোশনাল অ্যাঙ্গেলটা ভালোই ছিল, গান টান সবকিছু ভালো ছিল, আমার ভালো লেগেছে। ক্লাইম্যাক্স থেকে ছবিটা খুব উঠে যায়। হ্যাঁ, তো কিন্তু আমার কথা হচ্ছে ওগুলো কিন্তু ওখানকার কালচারে বেসড, মানে রায়ান রাফি কতটা এপার বাংলার একটা কালচারকে দেখাতে পারবে, ঠিক আছে, সেইটা আমি মানে জানি না। মানে আমরা বারবার বলছি কালচারালি রুটেড জিনিস বানাতে হবে, কারণ যদি আমি দেখো বাংলাদেশে তুফান বানাচ্ছে, সেটা একটা মিক্সচার অনেক কিছু, সেটা চলছে, ওয়ার্ক করে যাচ্ছে ঈদে, শাকিব খানের স্টারডাম হ্যান ত্যান সবকিছু মিলিয়ে, কিন্তু ওই জিনিসটা কিন্তু আমাদের এপার বাংলায় চলবে না, যে তুমি 10টা ছবির ম্যাশ আপ বানিয়ে দেবে, দ্যাট ওয়ন্ট ওয়ার্ক হিয়ার। এটা তোমরা খুব ভালো করে জানো। তো আমার বক্তব্য হচ্ছে যে সেখানে কি করে চলবে আর। এবং তুফানের ক্ষেত্রে ওই যে এক্সট্রাঅর্ডিনারি ভিজুয়ালস, সেটা বাংলাদেশের দর্শকদের জন্য ফার্স্ট টাইম ছিল, যেটা এর পরের সিনেমাগুলোতে কিন্তু ওই হাইপটা ভিজুয়ালস এর দ্বারা রিক্রিয়েট করা একটু টাফ হবে। এবং আমার মনে হয় যে লায়নের ক্ষেত্রে মানে এই ঈদ রিলিজ না হওয়াটা একটা বিশাল বড় ইস্যু। এখন এটা দেখতে হবে যে প্রডিউসাররা আসলে ছবিটাকে কিরকম ভাবে প্ল্যান করছে, যে এটা আমরা পশ্চিমবঙ্গে জিতকে সুপারস্টার নিয়ে এটা পশ্চিমবঙ্গের ছবি এবং তার সঙ্গে সঙ্গে সেটা বাংলাদেশে মুক্তি পাচ্ছে, নাকি এটা রায়হান রাফির ছবি যেটা জিতকে নিয়ে বাংলাদেশে আমার প্রাইমারি টার্গেট আমার বাংলাদেশের অডিয়েন্স এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে রিলিজ দিচ্ছে। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটা কিভাবে আমার একটা কথা মনে হয় যে ঈদে যদি আসতো 25-এর ঈদে না, লায়ন খুব একটা ভালো অপশনও নয়। এর অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে সালমান খানের ম্যাসিভ একটা কামব্যাক হচ্ছে, এবং সালমান খান কিন্তু আর ওই কিসিকা ভাই কিসিকা জানার মতো সিনেমা দিয়ে আসছে না। ছবিটা খারাপ হতেই পারে, তবে এয়ার মুরগাদাস এবং যা কাস্টিং, সিকান্দার নিয়ে হাইপ এরকম থাকবে। আমার মনে হয় জিতের যদি অন্য কোনো ছবি থাকে সেই জায়গাটা লায়নের থেকে, কারণ আমার মনে হয় রায়হান রাফি সে তারও আমারও এক কথা, তার মানে কিছু ছবি আমার বেশ ভালো লেগেছে, আবার কিছু ভালো লাগেনি। তবে এখন তার তুফান ছবিটা যেহেতু একটা এমনই জোনের ছবি, আমি পরিষ্কার বুঝতে পারছি লায়ন হয়তো খানিকটা ওরকম জোনেরই ছবি হবে। তো যেই কারণে আমার মনে হয় জিতের অন্যান্য ছবি আসলে, বা যেটা ফ্যামিলি ড্রামা আসে, বা একটা যদি বুমারাং এর মতো সিনেমা আসে, লায়নের থেকে বেটার অপশনও হবে এবং বেটার বিজনেসও করবে আমার মনে হয়। কারণ লোকের যদি অ্যাকশন সিনেমা, আমি বলছি যে যদি জিতের একটা কমেডি সিনেমা হয় বা জিতের একটা ফ্যামিলি ড্রামা আসে লাইক বুমারাং, সেটা জিতের লায়নের থেকে বেটার বিজনেস করার পসিবিলিটি রাখে ওই টাইমে। তার কারণ সেই টাইমে যে অডিয়েন্সটা অ্যাকশন ফিল্ম দেখতে চায় না, তারা সিকান্দারই দেখবে। কারণ সিকান্দার যে জিনিসটা প্রমিস করবে, যেটা দেখাবে না, সেটা সাথে লায়নের তুলনা হবে এবং সেটা খুব বাজে জায়গায় যাবে। তার থেকে বুমারাং বা ড্রামা হলে বেটার আমার মনে হয়। এটাতে মানে রূপমদার যে লজিকটা, সেটার সঙ্গে মানে সেটা খুব ভ্যালিড একটা লজিক, কিন্তু আমার কোথাও একটা কি মনে হয় যে তোমাকে মানে হিন্দি সিনেমা বা সাউথের সিনেমা কি আসছে না আসছে এটা ভেবে যদি নিজের সিনেমা প্ল্যান করতে হয়, তাহলে আজকের দিনে তুমি যখনই তোমার সিনেমা আনবে চাপ আছে, মানে তাহলে নন ফেস্টিভ। আমি ওটা প্ল্যানিং এর কথা বলছি না। আমি বলছি কি, এটা যদি জিতে, যেমন খাদান তো আসছে, খাদানকে নিয়ে কথা বলছি না, জিতের যদি অন্য পরিচালকের সাথে প্ল্যানটা হতো, অ্যাকশন ফিল্মটা অন্যান্য পরিচালকের সাথে প্ল্যান হতো, আমার অসুবিধা ছিল না। রায়হান রফিক যেটা হয় সেটা হচ্ছে, আমি তোকে প্রমিস করছি এটা দেখাবো, তুই ওটার জন্য কিন্তু ছবিটা দেখতে আসছিস, কিন্তু ওটা তোকে দেখাচ্ছি, ওই যেটা দেখিয়েছি ওটা হয়তো ছবিতে 10 সেকেন্ড দেখতে পেলি তুই। মানে ওই যে টেবিলের ওপর উঠে গুলি চালাচ্ছে, আমরা কি ভাবছি এরকম স্কেলিং হবে ছবির মধ্যে, সাকিব খানে যে হেঁটে আসছে এরকম ভাবে গুলি চালাচ্ছে, আমরা কি ভাবছি ছবির মধ্যে এরকম অ্যাকশন হবে, হলে গিয়ে দেখছি অ্যাকশনই নেই। তো সেই অডিয়েন্সটা কি করা, সেই চিট করা তো সেই অডিয়েন্সটার সাথে। এটা দেখ, এরকম জিনিস কিন্তু আমরা রিসেন্ট টাইমসে মেইনস্ট্রিম ছবি খারাপ দেখেছি, খুব খারাপ মেইনস্ট্রিম ছবি হয়তো দেখেছি,
কিন্তু এইভাবে চিটেড হইনি যে আমাদেরকে কোনো ছবি প্রমিস করেছে এটা দেখায়নি ওটা। তার থেকে ভালো আমি লো এক্সপেকটেশন রেখে যাবো, আমি আশা করে যাবো এটা দেখবো। আমি বুমারাঙ্গের তো বিশাল এক্সপেকটেশন নিয়ে যাইনি, কিন্তু ছবিটা দেখে বেরিয়েছি। উল্টো দিকে কোন ছবি আছে, কত বড় হইতেছে আমার জানার দরকার নেই। আমাকে বুমারাং ফুল টু বস্তু দিয়েছে, বরঞ্চ বেশি দিয়েছে প্রমোদ থেকে, আমি সেটা বলছি। এবং এবং আমার এটাও মনে হয় যে অ্যাকচুয়ালি ডিরেক্টরের নাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে বক্স অফিস কালেকশন এখানে ম্যাটার করে। তো রায়হান কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনো পরিচিত নাম নয় আসলে, যারা খুব সিনেমা দেখে তারা জানে, তাছাড়া সেরকম পরিচিত নাম নয়। ফলত ব্র্যান্ডটা কিন্তু এখানে পুরো জিতের কাঁধে কিন্তু ছবিটা দাঁড়িয়ে থাকবে। কারণ বাংলাদেশের যারা অভিনেতারা তাদেরও ছবি আমাদের এখানে এসছে, চঞ্চল চৌধুরী হোক, আফরান নিশো হোক, তাদের ছবি কিন্তু পারফরমেন্স দেখাতে পারেনি। ফলত ওয়েস্ট বেঙ্গলে বক্স অফিস কালেকশনটা নিয়ে একটা চাপ থাকছে। এবং ঈদ রিলিজ মানে অরিত্রদার কথাটা একদমই ঠিক। এখন দেখা যাক মেকাররা কিভাবে ছবিটাকে প্ল্যান করছে। এবং দেখো সাগর নীল, তুমি একটা কথা বলছিলে না যে তুমি মানে হিন্দি ছবি সাউথের ছবি কি আছে সেটা দেখে ছবি প্ল্যান করা উচিত না। আমি এখানে বলবো যে এই যে স্পেকটাকেল বেসড ছবি না, এই জিনিসটার মধ্যে যদি আমরা ঢুকতে যাই, মানে আমাদের উই শুড প্লে টু আওয়ার স্ট্রেংথ। মানে তুমি যদি দেখো বাকি রিজিয়নাল ইন্ডাস্ট্রিটা, মানে মানে ধরো যে মালায়ালাম কিন্তু এত স্পেকটাকেলদের দিকে ঢোকে না, কারণ ওরা জানে আমরা পারবো না। ঠিক আছে, যখনই দেখবে ওদের মধ্যে থেকে একটা কিং অফ কোথা করতে যায় দুলকার সালমান, বড় স্কেলে পারে না, ফেল করে যায়। ঠিক আছে, তামিল দেখবে, তামিলের হচ্ছে একটু রুটেড গ্যাংস্টার ফিল্ম, একটু রুটেড অ্যাকশন ফিল্ম ওরা বেটার করতে পারে। ঠিক আছে, এর ধরো ক্যাদির মতো একটা একটা রুটেডনেস কিন্তু আছে ওটার মধ্যে। কিন্তু যখনই ওরা একটা মাগাদিরার মতো জোনে ঢুকতে যাচ্ছে, ঠিক আছে, কাঙ্গুয়া দিয়ে দেখো পাচ্ছে না। ঠিক আছে, আবার তেলেগু যতক্ষণ মাসালা জোনের মধ্যে আছে খুব ভালো, কিন্তু ওকে যদি তুমি একটা খুব রিয়েলিস্টিক কোনো ছবি বানাতে বলো, ও পারবে না সচরাচর। মানে একাধিক এক্সেপশন আছে, মানে সন্দীপ রেড্ডি বাঙ্গা এক্সেপশন, আমি বলছি যে বাকিদের কথা বলছি। সো প্রতিটা ইন্ডাস্ট্রি কিন্তু নিজস্ব কিছু স্ট্রেংথ আছে, ওই স্ট্রেংথের উপরই ওরা খেলে। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি না এই যে স্পেকটাকেল বেস জিনিসপত্র করতে যাওয়াটা খুব চাপের, লজিস্টিক্যালি পসিবল। এই যে আমরা প্রথমে গান নিয়ে আলোচনা করছিলাম, গানটা কি হচ্ছে যে একদিনে শুট করা হচ্ছে, যা এবার সেটা কিছু করার নেই, লজিস্টিক প্রবলেম, যে তোমার এত নাম্বার অফ ডান্সার এইটুকু জায়গা এইটুকু টাইমের মধ্যে করতে হবে। এবার তখন একটা চাপ হচ্ছে। সেম গোজ ফর অ্যাকশন। এই যে আজকে তুমি দেখো, ধরো তুমি একটা মানে জিৎ তো অ্যাকশনে সত্যি বলছি, রাবণ হচ্ছে লাস্ট 10 বছরের সবচেয়ে বেস্ট অ্যাকশন রাবণের ছিল। তুমি যদি দেখো রাবণ সিনেমাটা এমনি ভালো না, কিন্তু ওর অ্যাকশন হেভি। এবার ওই অ্যাকশনটা যে রবি বর্মা করেছে, এবার রবি বর্মা তো ভালো, মানে ওটার টোটাল অ্যাকশনে খরচাই হয়েছিল হচ্ছে 1 কোটি টাকা। রবি বর্মার টিমের বিল হয়েছিল 65 লাখ টাকা মতো, আর বাকি অ্যামিনিটিস মিলিয়ে হয়েছিল হচ্ছে 1 কোটি টাকা। এবার সেটাতে খুব ভালো স্ট্যান্ডার্ডের অ্যাকশন এসেছিল। কিন্তু আমার কথা হচ্ছে, লোকে যারা অ্যাকশন ছবি দেখতে যায়, যে ইয়াং অডিয়েন্স, এবার তার কাছে তো অল্টারনেটিভটা হচ্ছে পুষ্পা, যেখানে ধরো 5টা ফাইট সিকোয়েন্স আছে, 5টা আলাদা আলাদা অ্যাকশন ডিরেক্টর বানিয়েছে। এবার জওয়ান যেটা 4টে অ্যাকশন সিকোয়েন্স 4টে আলাদা আলাদা ডিরেক্টর ডিজাইন করেছে। এবার তার স্কেলটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, ধরো আমি তোমাকে বলছি, ধরো সুনীল রড্রিক্স হচ্ছে রোহিত শেট্টির অ্যাকশন ডিরেক্টর। এবার সুনীল রড্রিক্স কে জিতও নিয়েছে নিজের ছবিতে, শেষ থেকে শুরুতে নিয়েছে, বাজিতে নিয়েছে, দেখবে ভালো আউটপুট বেরোয়নি। এমনিতে আমার সুনীল রড্রিক্স এর অ্যাকশন খুব একটা পছন্দ নয়, বাট আমি বলছি যে দেখবে আউটপুট ভালো আসেনি। তার কারণ হচ্ছে অ্যাকশন ডিরেক্টর নিয়ে নিলেই হলো না, ওকে তোমাকে টাইম দিতে হবে। সেকেন্ড হচ্ছে তোমাকে ওকে বা টাকা পয়সা দিতে হবে, রিসোর্স দিতে হবে প্রচুর। মানে ওদেরও তো একটা রিকুইজিশন থাকে যে এত রোপ লাগবে, এত এই লাগবে, এত ওই লাগবে। সেগুলো যখন তুমি প্রোভাইড করতে পারবে না, অটোমেটিক্যালি বাজে আউটপুট আসবে, বা সেই সাউথের স্ট্যান্ডার্ড বা হিন্দি স্ট্যান্ডার্ডে আসবে না। এবং তাই জন্য হ্যাঁ, আর আমার মনে হয় যে মানে এই অ্যাকচুয়ালি অরিত্রদা যে বিষয়টা নিয়ে আলোচনা করছে, এটা নিয়ে অরিত্রদার সঙ্গে আমার ফোনে বহুদিন আলোচনা হয়েছে যে আমাদের অ্যাকচুয়ালি আবেশামের মতন যে ছবি, আমাদের টার্গেট করা উচিত সেই ধরনের ছবি যে ওটা কমার্শিয়ালি হবে, কিন্তু সেটা স্পেকটাকেল বেসড নয়, যে আমরা একটা আলাদা ওয়ার্ল্ড তৈরি করছি এবং সেখানে মানে ওটা বাংলা সিনেমার থিম নয় এখনো অব্দি। এবার সেটা কোনো ডিরেক্টর ডেফিনেটলি আসতে পারে এবং সেটা ক্র্যাক করে দিতে পারে, যে কোনো দিন সেটা হতে পারে। কিন্তু আপাতত যা আমরা দেখতে পাচ্ছি ধারা, তাতে করে সেটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং। না, বহুরূপী এই জন্য দেখবে, বহুরূপী নিজের স্ট্রেংথে খেলেছে। তো ওদের স্ট্রেংথ কি, ওরা কিন্তু স্পেকটাকেল অ্যাকশনে ঢোকেইনি, ওরা কিন্তু কমেডি, ওরা হাইস্ট গুলোকে পুল অফ করছে কি দিয়ে, কমেডি দিয়ে, কেক কাটছে, ঠিক আছে, বা যে প্ল্যানিং গুলো করছে খুব রিয়েলিস্টিক জিনিসপত্র, কিন্তু দেখতে মজা লাগছে। হাইস্ট গুলো দেখছে, ব্যাডমিন্টন খেলছে বাইরে, দে আর প্লেইং টু দেয়ার স্ট্রেংথ। ওরা দেখবে অ্যাকশন রেখেছে, কিন্তু যতটা মিনিমালিস্টিক সম্ভব রেখেছে। মানে ওরা কোথাও গিয়ে দেখাতে চাইছে না যে আমি চলো আমি অ্যাকশন ছবি করছি, কমার্শিয়াল ছবি করছি, মানে আই উইল মানে গো ফুল আউট অ্যান্ড ফুল ব্লোন অ্যাকশন করবো, করেনি কিন্তু। মানে আবির চ্যাটার্জির ইন্ট্রোটা বাদ দিয়ে বাকি কিন্তু কোনো অ্যাকশন সিনই সেরকম যে বিশাল হাই অ্যাম্প আপ নয় কিন্তু।
ওরা কিন্তু কমেডি দিয়ে পুল অফ করছে। এবং ওদের এই জিনিসটাও ভালো, বহুরূপীর ক্ষেত্রে যেটা ওয়ার্ক করেছে আমার মনে হয়, এটা আমি ভাবছিলাম কয়েকদিন আগে, যে ট্রেলারটা যেটা ডিজাইন করেছে না, ওটা ছবিটার একদম পারফেক্ট এসেন্সটা দিতে পারছে। অডিয়েন্স বুঝতে পারছে যে আচ্ছা এই ছবিটার ট্রেলার থেকে আমি এইটা পাবো, এইগুলো পাবো। হ্যাঁ, এবং তারা হলে গিয়ে সেটাই পাচ্ছে, ফলত তারা খুশি হয়ে বাড়ি ফিরছে। মানে অ্যাকশনে কিন্তু জোর দেয়নি ট্রেলারের মধ্যে, জোর কিন্তু করেছে। ঠিক আছে, তো সেই আমার মনে হয় যে আবেশামের মতন ছবি বা একটু একটু ডিফিকাল্ট হয়ে যাবে প্রেমালুর মতন ছবি চলা, কিন্তু আমার মনে হয় একটু প্রেমের ছবিও কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি স্টার্ট করা উচিত। মানে প্রেমের ছবি আমরা করা একেবারে বন্ধ করে দিয়েছি। একটা ছবি শহরে উষ্ণতম দিনে, সেটা যদিও খুব আমি বলবো সাটেল ফিল্ম ছিল, কমার্শিয়াল ছবি ওটা নয় একেবারেই, কিন্তু সেই ছবিটাও কিন্তু একটা বক্স অফিসে পারফরমেন্স ছিল, ফলত অডিয়েন্স কিন্তু আছে জাস্ট একটা সঠিক ছবি পড়বার, একটা ভালো একটা রোমান্টিক ছবি হলে আমার মনে হয় কি অডিয়েন্স দেখবে, কারণ শহরের উষ্ণতম দিনে যে সময় এসেছিল সেই সময় খুব একটা ভালো, মানে প্রেম আর কমেডি কিন্তু খুব কমার্শিয়াল জিনিস। মানে কমেডির ব্যাপারে চিরঞ্জিত চক্রবর্তীকে অরিত্রদাই করে দিয়েছিল ইন্টারভিউটা, সেখানে কথা হয়েছিল। চিরঞ্জিত চক্রবর্তী নিজে বলছিলেন যে কমেডি, সেখানে তিনি যা সিনেমার উদাহরণ দিয়েছিলেন সেগুলোর সঙ্গে আমি একমত নই, কিন্তু কমেডি জিনিসটা খুব কমার্শিয়াল, এবং সেটা আমরা বুমেরাং এর ক্ষেত্রেও দেখলাম যে মানুষ কিন্তু এনজয় করে ছবিটার রিভিউজ কিন্তু মানে জিতের লাস্ট 5-7 বছরে সব থেকে ভালো রিভিউ পাওয়া ছবি। এবং তার সঙ্গে সঙ্গে সেম জিনিসটা বহুরূপীর ক্ষেত্রে হলো, কি কালেকশন গেল জাস্ট কমেডির ওপরে, ওর এন্টারটেনমেন্ট কোশেন্টের উপরে দাঁড়িয়ে। কারণ অনেক ভালো ছবি মাঝে সাঝে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বানিয়ে, সব তো কালেকশন করে না। কালেকশন করবার মানে আমরা এই জিনিসটা ভুলেই যাচ্ছি যে অডিয়েন্সকে এন্টারটেনমেন্ট দিতে হবে। পাতি কথা হচ্ছে এন্টারটেনমেন্ট দিতে হবে। তুমি কত ভালো ছবি বানালে, ভালো ছবি অবশ্যই খুব দরকার, কিন্তু কিছু লোক একদম এক্স্যাক্টলি এই কথাটাই অডিয়েন্স এখন ভাবছে যে কত ইনফরমেশন দাও, যা আমার যায় আসে না, আমাকে একটুখানি এন্টারটেনমেন্ট দাও, রূপম দাও, সাগরনী দাও, অরিত্র দাও, তখন থেকে ইনফরমেশন দিয়ে একটু চাটন বাটন দাও, একটু হাসাও, একটু এমন কথা বলো পেটে খিলখিলিয়ে উঠুক। সাগরনী তখন থেকে 15 মিনিট ধরে সাগরনী বকে যাচ্ছে, একটু সাগরনী একটু হাসাও, সাগরনী একটু কথা বলো। আমাদের তো অসুবিধা এটা যে আমাদের যে সাবস্ক্রাইবার মানে রোস্টারদের মতো, কমেডিয়ানদের মতো নয় যে 400কে 500কে সাবস্ক্রাইবার, তার কারণ হচ্ছে আমরা এন্টারটেইনমেন্ট দিতে পারি না, আমরা বড্ড বেশি সিরিয়াস মানুষজন। কি মানে এটা খুব বাজে জিনিস হচ্ছে, আমরা টেকনিক্যালিটি নিয়ে বেশি চোদাই। হ্যাঁ, আমরা মানে দেখলে তো শুরু করলাম এন্টারটেইনমেন্ট দেবো বলে, আবার সেই আমরা গুরু গম্ভীর আলোচনা। না, এবার ব্যাপার হচ্ছে কি, ব্যাপার হচ্ছে আমরা তো আতেল, তুমি বুঝতে পারছো না, আমরা তো আতেল, এই জন্য মহারাজরা গালাগালি দেয় যে ভাই তুই বলছিস কমার্শিয়াল সিনেমা দেখতে ভালোবাসিস, কিন্তু তুই জ্ঞান দিচ্ছিস কেন? হ্যাঁ, আমাদের গালাগাল দেওয়াই উচিত, আমরা সত্যি একটু আমরা একটু খিল্লি করলাম। এই যে লোকে কমেন্ট করবে মেন অফ কালচারের চিপ কপি, আমি তো এগ্রি করি, হ্যাঁ একদম চিপ কপি। দেখো আমরা এতই চিপ যে আমরা ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুট করছি, আমাদের কোয়ালিটি দেখো, বাঁদিকে লেখা থাকবে স্ট্রিমইয়ার্ড, আমাদের এত বাজে কোয়ালিটি যে আমাদের চেয়ার পর্যন্ত তুলে বসে ভিডিও বানাচ্ছি, আমাদের এত বাজে কোয়ালিটি, আমাদের নয়েজ হচ্ছে আওয়াজের মধ্যে। না না, আর বলছি যে রূপমের পিছনের ওই যে এটা ল্যাম্পটা, ওটা বেঁকে আছে, ওই তো এটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছি কি আমাদের সোজা করলাম, দেখো আবার বেঁকে যাচ্ছে, ঠিক আছে? আমাদের এটাই এরকম ভাবে অবস্থা, আমাদের বাজেটটা তাহলে কত কম ভাবো, কত খারাপ অবস্থা। মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল, বাংলা সিনেমা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বাংলা ইউটিউব, মানে মুভি রিভিউ। মানে বাংলা সিনেমারও বাজেট নেই, আমাদেরও বাজেট নেই, ওখানেও এন্টারটেনমেন্ট পাওয়া যায় না, আমাদের এখানেও এন্টারটেনমেন্ট পাওয়া যায় না, ফলত আমাদের বাংলা সিনেমার ক্রিটিসিজম করা সাজে না একদম। এটা হচ্ছে এক্স্যাক্টলি, আমরা যেদিনকে এন্টারটেনমেন্ট দিতে পারবো সেদিনকে আমরা জ্ঞান দিতে আসবো। সত্যি কথা, এই যখনই অরিত্র বিছানায় শোয় অডিয়েন্স কি খুশি হয়ে যাচ্ছে, আমি তবলা বাজাচ্ছি অডিয়েন্স কি খুশি হয়ে যাচ্ছে, সবাই চাইছে অডিয়েন্স চাইছে অরিত্র সারা বছর বিছানায় শুয়ে থাকুক আর ক্যামেরাটা হাতে নিয়ে থাকুক, এটা অডিয়েন্সের ডিমান্ড। হ্যাঁ সত্যি, অডিয়েন্স চাইছে অরিত্র শুয়ে থাকুক, অরিত্র তুমি শুয়ে পড়ো। বালতি রিভিউটা বন্ধ হয়ে গেল কেন? না, বালতি রিভিউটা বন্ধ হয়নি অ্যাকচুয়ালি, দেখো মানে ওটা যেটা খুব প্রচন্ড খারাপ লাগে আমি সেটা নিয়ে বালতি রিভিউ দিই, তেমন অনেকদিন ধরে মানে প্রচন্ড খারাপ কিছু লাগছে না আমার। সত্যমেব জয়তে 2 ওরকম প্রচন্ড খারাপ লেগেছিল, তারপরে লেগেছিল হচ্ছে শাকিব খানের রাজকুমার বলে একটা সিনেমা এলো না, ওটা একটা গান বেরিয়েছিল, সেই শাকিব খান এই আমরা ভালো কথা মনে পড়েছে, আমরা শাকিব খানের দরদটা নিয়ে একটুখানি আলোচনা করি। মানে আবার খিল্লি করতে চাই শাকিব খানের, সত্যি কি বাজে ছেলে তুই। শাকিব খানের সাথে সাগর নীলের একটা রিলেশন আছে। আমি দেখলাম যেটা অরিত্র নিজের ভিডিওতে আগের দিন বলছিল, যে শাকিব খান কিন্তু ইমোশনাল সিনে পারফরমেন্স ভালো দেয়, মানে যেটা সত্যি, মানে হয়তো স্ক্রিপ্ট চয়েস খুব খারাপ, সেটার একটা কারণ এটাও আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে ওভার দ্য ইয়ার্স গ্রো করেছে আর কি, মানে কি এগিয়ে গেছে আর কি। তো সেখানে সেটার তো একটা মানে ভোগান্তি ভুগতে হবে শাকিব খানকেও, সেটার জন্যই হয়তো মাঝে সাঝে কিছু খারাপ ছবি আর কি চলে আসে। কিন্তু
মানে ইউজ করলে কিন্তু ভালো অ্যাক্টিং, কিন্তু খুব ভালো অ্যাক্টিং, কিন্তু মানে অ্যাক্টর কিন্তু ভালো। তুফানেও যদি দেখবে ওই যে তুই কথা বললি কেন হঠাৎ করে? আমি বললাম তারপর হচ্ছে মানুষ এরকমটা মনে করে খিল্লি যে করছিস, মানে তুই কথা বললি কেন? তার মানে কথা বললি হচ্ছে কেন? আমি বলছি কেন, তাহলে সাগর নীলে সাবস্ক্রাইবার বাড়ছে না, সাগর নীল এখান থেকে একটু যদি সাবস্ক্রাইবার বাড়ে তাই জন্য একটু বলছে মানে না, আও আমি- আও থোড়া আমি- সাবস্ক্রাইবার আও, তাই জন্য আমি প্রশংসা আমি করলো। আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে মানে এমন কোন সাবস্ক্রাইবার চাই না যে কোনো হিরোকে দেখে আসছে আর কি। মানে এটা আমি মানে খুব খারাপ লাগে, কারণ সে কোনো তো কদিন বাদে চলেই যাবে। মানে শাকিব খানের সিনেমার এই যে লাস্ট গানটা রিলিজ করলো, এই গানটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো গান। এবার ভালো বললাম, হুম। সাবস্ক্রাইব করলো, পরের গানটাকে খারাপ বলবো বা সিনেমাটাকে খারাপ বলে দেবো, আমি জানি তারা আবার চলেও যাবে। ফলত মানে শাকিব খানের ফ্যান মানে আর কি বিশাল খিস্তি আমাদের করে ভাই। চ্যানেলের যদি কেউ অ্যানালিসিস করে সে বুঝতে পারবে আমাদের চ্যানেলটা না একটা সিনেমার সাথে মিলে যায়, সেটা হচ্ছে আসা যাওয়ার মাঝে। সত্যি তাই, আমাদের এই একটা ছবি ভালো রিভিউ হলো ঢেরে সাবস্ক্রাইবার, আবার ছবিটা খারাপ রিভিউ হলো সেই নায়কের বালের চ্যানেল মানে সব বেরিয়ে যায়। তো আমি তো দেখছি, আমি আগের দিন দেখছি যে কোন একটা ছবির রিভিউ দিলাম, যে রিভিউটা আমি মানে কোন একটা বড় ছবি কি ছিল, ও আচ্ছা আমি আজকেই বলছি পুষ্পা 2 এর, আজকে আমি এটা একদম লেটেস্ট উদাহরণ। পুষ্পা 2 এর আমি ট্রেলারটাকে ভালো বললাম, দেখলাম ওখানে লিখেছে ঘাড় বেঁকা ছাপড়ি। ঠিক আছে, আমি না লোকটার প্রোফাইলটা চেক করলাম যে উনি উনি এর আগে কোন ছবিকে ভালো বলেছে। ঢুকে দেখি সিংহমাগিনী আমাকে বলেছে। হ্যাঁ, যেই অজয় দেবগনের ছবি আছে, যেই সিংহমাগিনী আছে, সেটা তেরে ইচ্ছা করেছে খারাপ বলতে। আমি বুঝতে পারলাম যে আচ্ছা উনি তাহলে সিংহমাগিনীর ফ্যান। এবার এই কথা বলতে বলতে আমি সিংহমাগিনীর রিভিউটা একবার ভুল করে, জাস্ট ভুল করে প্রেস করেছি। আমায় কি লিখে দেবেন? হ্যাঁ, সিংহমাগিনীর মানে আমি সিংহমাগিনীর ইয়েতে রিভিউতে বলেছি যে এটা হচ্ছে অর্জুন কাপুরের সব থেকে কেরিয়ারের ভালো কাজ, ভালো একটা সিনেমা। আমাকে সে লিখেছে যে তুই অর্জুন কাপুরের মতো হতে পারবি। আমি ভাবছি অর্জুন কাপুরের মতো হবো, মানে জীবনে আর কোনো উদ্দেশ্য নেই ভাই। অর্জুন কাপুরের মতো একটা লোক কমেন্ট করেছে তুই অর্জুন কাপুর হতে পারবি, যেখানে আমি বলেছি অর্জুন কাপুরের কেরিয়ার হয়তো যদি এত রদ্দি কাজ করে তার থেকে এটা বেটার। মানে অডিয়েন্স এরকমও আছে, তো এই নিয়ে চলতে হবে আর কি। তোমরা গ্ল্যাডিয়েটর 2 দেখেছো? গ্ল্যাডিয়েটর 2 দেখেছো? গ্ল্যাডিয়েটর 2 আমার দেখা হয়নি। গ্ল্যাডিয়েটর 2 দেখবো, ইচ্ছা রয়েছে, দেখা যাক। গ্ল্যাডিয়েটর 2টা আমার এক্সপেকটেশন ছিল, কিন্তু না মানে ঠিক জমলো না ছবিটা। ডেনজেল ওয়াশিংটন বাদে, হ্যাঁ ডেনজেল ওয়াশিংটন বাদে কোনো ক্যারেক্টারই সেরকম জমলো না আর কি, রিমার্কেবল ক্যারেক্টার হয়নি এবং কোনো ডায়লগস সেরকম নেই। আর কি বলতো, হিরো মানে রাসেল ক্রো অ্যাকচুয়ালি পার্ট 1-এ এত ভালো পারফরমেন্স দিয়েছিল, এখানে যে হিরো সে অতটা ভালো পারছে না। আর আরেকটা হচ্ছে মেমোরেবল কোনো ভিলেন নেই, ওখানে ওয়াকিন ফিনিক্স ফাটিয়ে দিয়েছিল অ্যান্টাগনিস্টের চরিত্রে, এটাও এখানে নেই। মানে মানে সোলটা কি ঠিক জায়গায় আছে? দেখো এবার রিডলি স্কট একটা লেভেল অব্দি তো করেই দেয়, মানে মানে মোটামুটি একটা রেখেছে। দেখো কোর ইমোশন গুলো সেম আছে, মানে মায়ের একটা অ্যাঙ্গেল রাখা আছে, এর আছে, সেগুলো রেখেছে ইমোশনস গুলো, এবং কিছু অ্যাকশন সিকোয়েন্সেস গুলোকে নেক্সট লেভেলে নিয়ে গেছে, সেগুলো খুব ইনোভেটিভ। কিন্তু ছবিটা আর কি একটা টাইমের পর বড় মনে হয়, ক্যারেক্টার্স গুলো সেরকম ইন্টারেস্টিং, ডেনজেল ওয়াশিংটন বাদে কোনো ক্যারেক্টারই সেরকম ইন্টারেস্টিং বেরোয়নি। আমি এটা ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছে। নেপোলিয়ন যতটা ভালো হয়েছে ততটা ভালো হয়নি। না না, আমি নেপোলিয়নের নিচেই রাখবো। নেপোলিয়নও তো বেশিরভাগ লোকের পছন্দ হয়নি, আমার ভালো লেগেছিল। আমার ভালো লেগেছিল নেপোলিয়ন। অ্যাকচুয়ালি দেখো 86-87 ইয়ার্স এজ হয়ে গেছে রিডলি স্কটের, এখন আর মানে সে সিনেমা বানাচ্ছে এটাই বড় কথা। ওদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলেই পসিবল যে ওদের 14টা ডিপার্টমেন্ট 28খানা লোক রয়েছে, তবে গিয়ে ও ডিরেকশনটা দিতে পারছে একটা চেয়ারে বসে, বা হয়তো মনিটরে যাচ্ছে, কখনো যাচ্ছে না। আমাদের এখানে তো ভাবাই যায় না যে 86 বছর বয়সে মানে যারাই করছে 70+ এজে, মানে মানিরত্নমের মতন ডিরেক্টর, হ্যাটস অফ, মানে হ্যাটস অফ। 70+ কি হয়েছে মানিরত্নম? আমাদের এখানে আমি ঠিক জানি না, আমাদের এখানে একজন ডিরেক্টর ওরকম ওই বয়সে কি করতে পারবে আমার বিশ্বাস। আমি আর কি বললাম, অরিন্দম সিং। আবার হাসার কি, উনি এখন সাসপেন্ডেড বলে আমি বলবো যে উনি যখন শুরু করবেন আবার তখন হয়তো এই গিল্ড ফিল চেঞ্জ হয়ে গেল, উনি তখন শুরু করলেন, বললেন আমি ডাইনোসর ডিরেক্টর। যাই হোক, না কি বলতো, মার্টিন স্কোরসেজি তুমি যে বললে না বসে ডিরেকশন দেয়, মার্টিন স্কোরসেজি কিন্তু নিজের জায়গা থেকে উঠে গিয়ে বোঝায় অ্যাক্টরদেরকে। তারও অনেক বয়স হয়ে গেছে। আমরা দেখতে গেলাম তখনই আমরা বলছিলাম যে স্করসেজি সত্যি এই বয়সেও কি করে, বাবারে বাবা। ক্লিন্ট ইস্টউডের তো 90 বছর পেরিয়ে গেছে, লাস্ট ছবি ডিরেক্ট করছে এই বয়সে, 92 না কত হয়ে গেছে। বাপ, মানে মানে সিনেমাটাই কতটা প্যাশনেটলি ভালোবাসে সেটাই বোঝা যায়। নাহলে এই ভাবো তো, মানে 2012 সালে যখন ইয়াশ চোপড়া
উনি বলেছিলেন এটা আমার লাস্ট ছবি, ছবিটা কমপ্লিট করি উনি মারা গিয়েছিলেন প্রিমিয়ারের আগেই, ভাবো তো। লাস্ট ছবি বললেন, ছবিটা কমপ্লিট করলেন, তারপরে মানে সত্যি এদের প্যাশন ছবির জন্য কি। ওই শাহরুখ খান বলেছিল না যে মানে কেন এটা শেষ ছবি, কেন বললো না যে হয়ে গেছে আমার যা বানানোর ছিল আমি বানিয়ে দিয়েছি। মানে দেখলেও না ওই স্টেটমেন্ট গুলো কি জীবন্ত মনে হয়, যে সত্যি দেখতে পেতেন বোধ হয় যে এটা আমার শেষ কাজ করে দিয়েছে। যাই হোক, মানে সত্যি এর আর্টিস্ট। বাগিপুরের পোস্টারটা কিন্তু আমার আচ্ছা আচ্ছা বেশ ভালোই আচ্ছা, লেগেছে। আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, তোমরা দুজন বলো, এই দুজনের মধ্যে কে বেটার? একদম অনেস্টলি বলবো, আমাদের বাংলার ইয়াসদা না টাইগার দা? আরে না, টাইগার বেটার। এইগুলো টাইগার কিভাবে বেটার বলবো আমার বলো মতে। তো? মানে দেখো, কি টাইগার শ্রফ দেখো, যে কেউ এই এটাতে টাইগার শ্রফকে এগিয়ে রাখবে, কারণ না at না the end of the day জর্দা নাচতে পারে, অ্যাকশনটা করতে পারে, মানে এটা জর্দা জর্দা এক্সপ্রেশন দিতে পারে, টাইগার পারবে এক্সপ্রেশন দিতে? হাট। আচ্ছা কি বলছিলে অরিত্র? বাগি ইয়াদার সেন্টিমেন্টাল আসছে জানো তো টেলিভিশনে। হ্যাঁ, ওটা দেখি তো সেন্টি খেয়ে গেছে। না, এটা দেখবার মতন ব্যাপার যে এই ছবিটা মানে আর কি টিআরপি পায় কিনা, কারণ এটা তো একদম যে ধরনের ছবি চলতো একটা সময় টেলিভিশনে প্রচুর পরিমাণে, সেরকম ভাবেই একটা ছবি তৈরি করা। দেখা যাক এটা ওর মানে অনেক কিছু তো হয় যে টেলিভিশনে ওয়ার্ক করে যায়। ওয়ার্ক করে যায়, হ্যাঁ হ্যাঁ, দেখা এটা ওয়ার্ক করে কিনা। হ্যাঁ আচ্ছা, বাগি ফোর নিয়ে কি মতামত? বাগি ফোরের পোস্টার আমার বেশ ভালোই লেগেছে। মানে দেখো, আমি একটাই কথা বলতে চাই বাগি ফোর নিয়ে। প্রথমে আমি একটু বলে নিই যে টাইগার শ্রফকে পোস্টারের মধ্যে দেখতে ভালো লাগছে, অনেকটা জ্যাকি শ্রফ ভাইব আসছে, একটা কেয়ার ফ্রি অ্যাটিটিউড, রক্তাক্ত পোস্টার, হাতে মদের বোতল নিয়ে বসে আছে, মুখে সিগারেট, হাতে ড্যাগার, সব ভালো হয়েছে। কিন্তু পটির প্যানের উপর যেরকম বসে আছে টাইগার শ্রফ, আশা করবো যে স্ক্রিপ্টটা পটির প্যানের উপর বসে লেখা হয়নি, কারণ ডিরেক্টরের নাম হচ্ছে এ হর্ষা। আর এই এ হর্ষার তোমরা প্রশংসা করলে দুজনে, দেখলাম ভিডিওর মধ্যে। তোমাদেরকে একটা ছবি আমি বলেছি আমি কোনো ছবি দেখিনি। আমিও বলেছি তাহলে তোমাদেরকে একটা ডেয়ার দিচ্ছি আজকে এখানে। ভীমা বলে একটা ছবি করেছে ও গোপীচাঁদকে নিয়ে, এই কিছুদিন আগেই বেরিয়েছে। ওই রুসলান বলে একটা ছবি এলো না, রুসলান, সেম প্রডিউসার ছিল, ঠিক আছে? অ্যামাজন প্রাইমে মনে হয় এসছে, অ্যামাজন প্রাইম কি ডিজনি হটস্টারে এসছে, ছবিটা আছে, তোমরা একবার দেখো। পুরোটা যদি দেখতে পাও, দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবো, পুরোটা যদি দেখতে পারো। কষ্ট করে দেখে নেবো, বিরিয়ানি খাওয়া দেখে নেবো, সাগর নীল কাল বাঁধে রক্ত বেরিয়ে যাবে, দেখে নিবি, পরের দিন খেয়ে নেবো বিরিয়ানি। আরে আমার বক্তব্য হচ্ছে, ও হচ্ছে মানে এ হর্ষা হচ্ছে কানাডা ইন্ডাস্ট্রির বাবা যাদব, মানে কোরিওগ্রাফার থেকে ডিরেক্টর হয়েছে। আমার কথা হচ্ছে সাজিদ, ওই কি জানো ডিরেক্টরের নাম কি, আহমদ খানকে সরালো, তাহলে এ হর্ষাকে আনলো কেন? আরে সাউথের ডিরেক্টর আনলে কি অ্যাকশন ছবি ভালো হয়ে যাবে? একটা ভালো ডিরেক্টরকে আনতে পারতো, সেটাই। ভালো ডিরেক্টর না, তোমরা বুঝছো না ব্যাপারটা। ভালো ডিরেক্টর কেউ অ্যাসোসিয়েটেড হতেই চাইছে না এই প্রজেক্টের সঙ্গে, বুঝছেন না? আমার দরকার নেই টাইগারকে নিয়ে। না আমি বলছি, এই সাজিদ নাডিয়াডওয়ালা একটা ডিরেক্টর, কানাডা ইন্ডাস্ট্রির একটা ডিরেক্টরের সাথে কথাবার্তা বলছিল সালমান খানের সাথে একটা ছবির জন্য, যে ডিরেক্টরটা খুব ভালো, প্রেম বলে তার নাম। এক সময় শিবা রাজকুমারকে, হ্যাঁ, তো শিবা রাজকুমারের সাথে অনেক ভালো ছবি করেছে, তো তার সাথে করতে পারতো বড়। ও মাস জিনিসটা বোঝেও ভালো, ওর সাথে করতে পারতো। এ হর্ষা, দেখো এ হর্ষা আমার যেটা মনে হয় মাসি ব্যাপারটা একটা আনবে, কিন্তু আমার এই সিনেমাটা নিয়ে চাপ। আর তুমি দেখবে বাগি ফ্র্যাঞ্চাইজের প্রতিটা ছবি কিন্তু রিমেক, এখন এই রিমেক ফ্যাক্টরটা চলবে কিনা সেটাও একটা ব্যাপার কিন্তু। আর না, যখনই রিমেক থেকে অরিজিনালে আসতে চাইছে, যেসব ডিরেক্টররা গল্প থেকে ইন্সপিরেশন নিয়ে বানাতো আর কি আগের ছবি, ধরো রোহিত শেট্টি, সিংঘাম এগেন যখনই অরিজিনাল স্ক্রিপ্টে বানাচ্ছে, ও আর করতে পারছে না, ছবিটা আগের লেভেলে করতে পারছে না। তো সেই প্রবলেমটা একটা হতে পারে। এবং আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই, ছোট্ট করেই করবো, সেটা হচ্ছে ডাকু মহারাজ। আমার কিন্তু টিজারটা ইন্টারেস্টিং লেগেছে, মানে আমি পছন্দ করি না নন্দমুনি বালাকৃষ্ণকে, কিন্তু আমার কিন্তু ভালো লেগেছে কিন্তু টিজারটা। এখন দেখা যাক যে ছবিটা ভালো হয় কিনা। ডাকু মহারাজ দেখেছো রূপম তুমি? তোমার কি রিয়াকশন? ভালো লাগে, মানে এখন মানে আমার টিজারটা আমি বুঝতে পেরেছি, টিজারটা আমার মানে হেভি কিছু লাগেনি, মোটামুটি লেগেছে। আমি বালাকৃষ্ণ তো কিছু বলতেই চাই। হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে যে ওই সেম সেটআপে, ওই সেম টিজারটা যদি মানে লাস্টে সালমান খানের এন্ট্রি হতো, যাকে আমরা বহু বছর ধরে চিনি, আমাদের নিজেদের একটা সুপারস্টার মনে হয়, ওর এন্ট্রি হলে কিন্তু মানে ওটা হেভি উঠে যেত। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা। ঠিক আছে, নন্দমুনি বালাকৃষ্ণ যেহেতু, যে কারণে এ হচ্ছে না আর কি। তবে আমার কিন্তু ডাকু মহারাজের এটা ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে। আমি এই কারণে ভিডিওটা করিনি, ব্যাপারটা বুঝতে পারছিলাম না যে আমার খারাপ লাগার কারণটা কি, বালাকৃষ্ণ না টিজারটা খারাপ। সিরিয়াসলি আমি এই কারণে ভিডিওটা করিনি। না, সে দেখো টিজারটা ভালো হয়েছে, কিন্তু ছবিটা দেখবে হয়তো সেই বালাকৃষ্ণ যেগুলো পরে ওইগুলোই মাথায়। না, আমি বলছি বালাকৃষ্ণ যে ছবিটা করে না, ওই ছবিগুলোকে বলা হচ্ছে প্রপার মাস ফিল্ম, ঠিক আছে?
মানে ও পুরো মাস, মানে আলটিমেট মাস জোনে খেলে। মানে আমি বলছি ধরো এই যে সুকুমারের ছবি নিয়ে আমরা কথা বলছিলাম, ওগুলো কিন্তু মাসালা ফিল্ম, বা রাজামৌলি যেটা করে একটা মাসালা ফিল্ম, ত্রিবিক্রম যেটা করে একটা মাসালা ফিল্ম, এগুলো হচ্ছে তেলেগু মাস ফিল্ম। তুমি দেখবে এই গোপীচাঁদের কথা বলছেন তো, গোপীচাঁদ এখন সেরকম চলে না, কিন্তু গোপীচাঁদ কিন্তু তেলেগুতে মাস ফিল্ম করে, ঠিক আছে? মানে যেগুলো অজিত বিজয়রা করে, মানে কিছু কিছু, মানে এখন মানে বিজয়ও সরে এসছে সেটা থেকে, বাট বিজয় একটা টাইমে করতো, মানে সেই সেই টাইপের ছবি অ্যাকচুয়ালি এগুলো। তো কিন্তু তার মধ্যে আমি তোমাকে বলছি, আমার কিন্তু নন্দমুরি বালাকৃষ্ণ একটা ছবি করেছিল ভগবন্ত কেসারি বলে, ওই ছবিটা আমার ভালো লেগেছিল। আচ্ছা, ওই ছবিটা আমার ভালো লেগেছিল। দেখা হয়নি ছবিটা, দেখা যাক, দেখা যাক কিরকম হয়। আমার ওয়াল্টার বিরের ইন্টারভেল ব্লকেজটা খুব ভালো লেগেছিল এই সেম ডিরেক্টরে, যে কারণে আমি একটু এক্সপেকটেশন রাখছি। না না, দেখা এই যাক ছবিটা। ডিরেক্টরটা কিন্তু এই যে ববি, এই যে ববি বলে যে ডিরেক্টরটা, এই কিন্তু ববি কিছু কলকাতা। ভালো ভালো ছবি বানিয়েছে। এই রবি তেজাকে নিয়ে এক সময় খুব হিট হিট ছবি বানিয়েছে। আর আরেকজন রবি তেজা, ওরে বাপরে, হ্যাঁ, রবি তেজা রবি কি সব তেজা ছবি করছে। আউটডেটেড হয়ে গেল। হ্যাঁ মানে হ্যাঁ। মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে কিছু হিরো কিন্তু একেবারেই মানে কি করতে পারছে। রবি তেজা হোক, এখানে সুরিয়া হোক, তামিলে মানে কেরিয়ার কিন্তু পড়ে যাচ্ছে, কিন্তু এটা চ্যালেঞ্জিং না, হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি বলতো তোমাকে, না আমি একটা জিনিস দেখছি যে মাস ফিল্ম বা কমার্শিয়াল সিনেমা যাই বলো তুমি, এগুলোর মধ্যে না এটা কিছু নতুন টেক আনতে হবে। মানে তুমি যদি সেম জিনিসটা রাখো না, তুমি দেখবে মহেশ বাবুর গুন্টুর কারামও কিন্তু আন্ডার পারফর্ম করেছে, বিকজ ইট ওয়াজ ভেরি টেমপ্লেট বেসড। তোমাকে কিছু একটা আনতে হবে, না ক্যারেক্টারের মধ্যে কোনো কোয়ার্ক আনতে হবে, না কিছু কথা। মানে আমি তোমাকে বলছি যে ভগবন্ত কেসারির কথা বলছি, ভগবন্ত কেসারি দেখবে সিন গুলো ফেসবুকে প্রচন্ড ভাইরাল, হয়তো একটা দুটো তোমাদের সামনে এসছে, বা তোমরা ইউটিউবে ছবিটা আছে দেখতে পারো। ওখানে দেখবে মানে নন্দমুরি বালাকৃষ্ণের ছবিতে জেনারেলি মানে ফিমেল ক্যারেক্টারদেরকে খুব বাজেভাবে দেখানো হয়, কিন্তু এখানে ফ্লিপ করে দিয়েছে ডিরেক্টর। নন্দমুরি বালাকৃষ্ণের ছবিতে মানে কিরকম বলতো, মানে ব্লকেজ ওয়াইজ কমেডি থাকে, মানে যে একটা কমেডি ক্যারেক্টার আছে, মাঝে মাঝে কয়েকটা কমেডি সিন, কিন্তু এখানে ও মানে বালাকৃষ্ণকে দিয়েই কমেডিটা করিয়েছে। তো এরকম ছোট ছোট মানে চেঞ্জেস ক্যারেক্টারের মধ্যে এনেছে, খুব মেজর কিছু নয়, কিন্তু তাতেই আর কি জিনিসটা ওয়ার্ক করছে। সেম জিনিসটা তুমি দেখবে এই রবি তেজের লাস্ট যে ছবিটা হিট ছিল, রাজা দি গ্রেট বলে, অ্যাকচুয়ালি তার মাঝেও আরেকটা ছবি হিট দিয়েছিল বিগ ধামাকা বলে, সেটা অতটা ভালো নয়, ওর প্রপার ভালো একটা মাসালা ফিল্ম ছিল হচ্ছে রাজা দি গ্রেট বলে। সেটাতে দেখেছিল রবি তেজা অন্ধ, মানে স্টেপস গুনে গুনে মারছে, আওয়াজ শুনে শুনে মারছে। এই ছোট ছোট কোয়ার্ক যদি ক্যারেক্টারে আনতে পারো, তাহলে কিন্তু জিনিসটা মানে এক্সাইটিং লাগছে। না হলে যদি টিপিক্যাল জিনিসপত্র করো, তখন মানে আমার মনে হয় যে সেটা কোনো অডিয়েন্সই নিচ্ছে না, মানে তেলেগু অডিয়েন্সও নিচ্ছে না, তামিল অডিয়েন্সও নিচ্ছে না, কোথাকারই অডিয়েন্স নিচ্ছে না আর কি ব্যাপারটা। ওই কিছু ফেস্টিভ্যালে চলে যেতে পারে, সেটা সব জায়গাতেই, মানে সে হ্যাঁ, বাংলাদেশে ঈদ হোক, আমাদের এখানে দুর্গাপুজো ক্রিসমাস হোক, কিংবা তেলেগুতে সংক্রান্তি হোক, ওই সময় টেমপ্লেট ছবি একটা ব্যবসা 4-5 দিন করে নিতে পারে, তারপরে আর সেগুলো কিন্তু চলবে না, মানে এটা পরিষ্কার বুঝতে তোমরা পারা দুজন, যাচ্ছে। তোমরা দুজন হঠাৎই শঙ্করের পিছনে কেন পড়েছো, আমার এটা জানার আছে। আরে গেম না, চেঞ্জারের রায়ান পিছনে কে? তুমি আরে রায়ান শঙ্করের রফির পেছনে পিছনে পড়ো, সেটাতে সমস্যা নেই। রায়ান রফি বাংলাদেশের শঙ্কর, ঠিক আছে? রায়ান রফির পিছনে পড়লে অসুবিধা নেই। আরে রায়ান শঙ্করের রফি পেছনে বাংলাদেশের না, শঙ্কর, হ্যাঁ। হ্যাঁ, শঙ্করের না পেছনে কেন শঙ্কর নয়, পড়বো অ্যাটলি আমার? অ্যাটলি 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 না না, না, শঙ্কর পেছনে, শঙ্করের আবার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি শঙ্করকে আমি ব্যক্তিগতভাবে মানে খুব প্রচন্ড রেসপেক্ট রেসপেক্ট করি। করি। হ্যাঁ, আমি জানতাম এটাই বলবি। হ্যাঁ মানে এই এই পার্টিকুলার টিজারটা না, মানে একটা একটা রেস ইন্ডিয়ান টু এর রয়ে গেছে। মানে ইন্ডিয়ান টু এর রিভিউটা, মানে আমার টাকাটা যেভাবে নষ্ট হয়েছে, যতটা বোর করেছে, তাতে করে রিভিউটাতে বোধহয় ওই রিভিউটাতে আরো খিস্তি করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সেই খিস্তিটা করতে পারিনি, মনের মধ্যে রয়ে গেছিল। ক্রিটিক্যাল আলোচনা করেছিলাম সেখানে, এবার সেটা বেরিয়ে গেছে যে গেম চেঞ্জারের টিজারে। কারণ গেম চেঞ্জারের টিজারটাও মানে না, মনে হচ্ছে যেন ইন্ডিয়ান টু এরই একটা এক্সটেন্ডেড ভার্সন, যেখানে রামচরণ মানে স্পিন অফ দেখছি মনে হচ্ছে, মানে সবকিছু একই ওটাই ধরনের। এবার ওটাই তো এবার বলেছে লোকেশ, আনপ্রেডিক্টেবল। এবার লোকেশেরও একটা সিগনেচার রয়েছে, কিন্তু সেটা এখনো অব্দি ফ্রেশ রয়েছে, পাবলিক এখনো অ্যাকসেপ্ট করছে। এবার শঙ্করের তার ফ্রেশ নেই, এত বছর ধরে ছবি করে ফেলেছে যে আমরা অনেকবার দেখে ফেলেছি এই সেম এটা। একটা নতুন নতুন রকম ভাবে মানে ভিজুয়ালস অ্যাটলিস্ট নতুন প্রোভাইড করা দরকার শঙ্করের, ইমিডিয়েটলি এই চেঞ্জটা আনা দরকার। না আমার কি মনে হয় বলতো, দেখো ইন্ডিয়ান টু এর ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছিল, এটা আমি একটা অ্যানালিসিস ভিডিও বানিয়েছিলাম। ইন্ডিয়ান টু কিন্তু প্রথমে একটা পার্টেরই ছবি ছিল, ঠিক আছে? এবং ওখানে তুমি যদি দেখো অন পেপার কিন্তু আইডিয়াটা খারাপ নয়। মানে ব্যাপারটা হচ্ছে যে সেনাপতি কেন আজকে এটা সেনাপতি হতে পেরেছে, যে কারণ সে নিজের ছেলেকে মারতে অব্দি ভয় পায়নি। কিন্তু আজকের জেনারেশন যারা বলছে আমরা করাপশনের বিরুদ্ধে ফাইট করবো, তারা কি আদৌ পারবে নিজের বাড়ির লোকেদেরকে স্যাক্রিফাইস করতে? এইটা কিন্তু আইডিয়াটা, এটা কিন্তু অন পেপার ভালো ছিল। সিদ্ধার্থের ক্যারেক্টারটাকে দিয়ে একটা কন্ট্রাস্ট তৈরি করে করতে পারতো। এবং এই যে কমল হাসানকে সবাই মিলে পাথর ফাথর দিয়ে মারছে, ওই যে লাস্ট যে এন্ডিংটা, ওটা ইন্টারভেল পয়েন্ট হওয়া উচিত ছিল ছবিটা, তাই ছিল।
এবার ব্যাপার হচ্ছে কি যে ছবিটার বাজেট বেড়ে গেছিল, প্রথমে ছবিটা মাঝখানে বন্ধ ছিল, তারপরে আবার চালু হলো বিক্রমের পরে। বাজেট যেহেতু বেড়ে গেছিল তখন ওরা ভেবেছে যে 2 পার্টসে করব। তখন কি করেছে ওরা সিন মাঝে শুট করে করে জুড়েছে ছবিটার মধ্যে, দিয়ে ছবিটাকে বড় করেছে, দিয়ে 2টো পার্ট করে ভেবেছে যে ছবিটাকে বেশি ব্যবসা করাবো যাতে টাকাটা রিকভার হয়। তো এইটা করতে গিয়ে ব্যাপারটা ঘেটে গেছে। ব্যাপারটা ঘেটে গেছে। আর তার থেকে একটা বড় জিনিস করেছে, টুটু মামা বলে না যে বিনা সার প্যারকে বাত করে না, ওরা করেছে সেটা হচ্ছে গাঁড় মে উঙ্গলি করেছে অনেকবার, ঠিক আছে? এই যে এটা করেছে না, এটাতেই ছবির পুরো পিছন মারা গেছে। মানে সারা ছবিতে কামাল হাসানের ওই যে স্টেপ এক একজনের এমন এমন জায়গায় দিচ্ছে, এটা ভাই মানে ওটা সব থেকে বেশি বিরক্তিকর। ঘোড়ার মতো করে ছুটছে, মানে যা তা করে দিচ্ছে, যা তা করে দিচ্ছে, না জঘন্য। ওইগুলো ওই তো তুমি যদি মানে এগুলো কি বলতো, এগুলো সবটাই ভালো লাগে দেখতে, আইডিয়াস গুলো ওয়ার্ক করতো যদি বাকিটা ওয়ার্ক করতো। মানে যখনই তোমার স্ক্রিন প্লে লেভেলে ফ্লস রয়ে গেছে, ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট হচ্ছে না, তখন এই 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 ইনোভেটিভ জিনিসগুলো আর এগুলো এগুলো বাড়তি মনে হচ্ছে, এগুলো খুব মানে কৃত্রিম মনে হচ্ছে। এইখানেই হয়ে গেছে প্রবলেমটা। যাই হোক, আমরা আমরা আজকের মতো আলোচনা শেষ করি নাকি? হলো তো, অনেকটাই হলো আমরা আলোচনা আজকে শেষ করি। মহারাজ, তোমাকে আমি ট্রিবিউট দিলাম, তুমি খুব ভালো, খুব ভালো। এরকম ভাবে ট্রিবিউট দাও। হ্যাঁ, সবাই সবাই ট্রিবিউট দিলাম, তুমি সত্যি খুব ভালো, তোমার মধ্যে টক্সিসিটি নিয়ে অ্যাটলিস্ট তুমি ভালো ছেলে। হ্যাঁ, না মহারাজ ভালো ছেলে, প্রিন্সও ভালো ছেলে। প্রিন্সও ভালো, মহারাজ প্রিন্স সত্যি ভালো, সবাই ভালো, খালি আমরা তিনজন খারাপ। আমরা এখানে আজকের মতন। আমরা এপিসোড 2 নিয়ে আবার শিগগিরই আসবো, যখন অনেকগুলো টপিক জমে যাবে এবং সেখানে আলোচনা থাকবে সেগুলোকে নিয়ে। এবং তো আপনারা দেখুন 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 আমাদের এন্টারটেইনমেন্ট ভ্যালু কম আছে, আমরা বেশি বেশি ভিডিও আনবো, কারণ আমরাও জানি বেশি মাল্লু কমাতে হবে, এই জন্য আমরা বেশি বেশি ভিডিও আনবো। আগমনী অরিত্র যতই বলুক টপিক জোর করবো, আমি চলে আসবো বেশি বেশি করে ভিডিও নিয়ে, যা টপিক পাবো। আমাদের কি এন্টারটেইনমেন্ট ভ্যালু বাড়ানো উচিত সেটা আপনারা কমেন্টে জানান, যে কিভাবে আমরা কমেডি করব। আর যদি আপনারা চান যে কমেডি না করে সিরিয়াস আলোচনা করি, তাহলে সাবস্ক্রাইবারটা বাড়াতে হবে, না হলে আমরা নোংরামি করব। আমরা সেই পুনিত সুপারস্টারের মতো করবো। পুনিত সুপারস্টার করে না, ওইসব করবো। ও বাবা রে বাবা, ঠিক আছে। আরে আমি কি করেছিলাম একবার যশের একটা কোন সিনেমার রিভিউ করছিলাম। যশ মানে রকিং স্টার ইয়াশ নয়, বাংলার যশদার কথা বলছি। তো তো ওখানে আমি কি করেছিলাম, শুরু করেছিলাম এরকম চিৎকার করে, বুঝলে তো, এরকম চিৎকার করে শুয়ে শুয়ে রিভিউ করেছিলাম। আরে দেখছি ওই 10 সেকেন্ডের ক্লিপ ভাইরাল হয়ে গেছে, মানে ফেসবুকে কেটে ঘুরে বেড়াচ্ছে। আমি তো ওগুলো কন্টিনিউ করি না ভদ্রতার খাতিরে, যে না সিনেমাকে ভালোবেসে প্রপারলি রিভিউ করবো। যদি করতে শুরু করতাম কবে ভাইরাল হয়ে যেতাম। সত্যি অ্যাকচুয়ালি ওগুলোই পাবলিক মানে করতে হবে, পছন্দ করে। আবার অনেকে এরকমও আছে যারা আমাদের থেকে কিন্তু সিরিয়াস অ্যানালাইসিসটাই, আলোচনাটাই, ডিবেটটাই চাই, কিন্তু ফলত দুটোর একটা ব্যালেন্স। না, আমি আর ডিবেট চাই না, আমি এখন ইউটিউবার হতে চাই, আমি আর ক্রিটিক হতে চাই না, আমি ইউটিউবার হতে চাই। আমি শর্টসে গিয়ে লোককে জিজ্ঞেস করবো আপনার কি গাড়িটা দিয়েছিল প্রডিউসার, এরকম করে জিজ্ঞেস করে আমি শর্টস কেটে কেটে ভিউয়ারশিপ বাড়াতে যাই, আর কিচ্ছু চাই না আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আমরা এখানে শেষ করি। এবং যারা দেখছেন আজকে এই এপিসোড 1টা এতক্ষণ ধরে দেখলেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এই চ্যানেলের পরবর্তীতে ভিডিও আসতে থাকবে। এবং যারা নতুন দেখছেন তাদেরকেও বলবো আপনারা ভরসা রাখতে পারেন, ভালোই আলোচনা হবে, তারাও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আজকের মতো আমরা থ্যাংক ইউ। বাই বাই। সাবস্ক্রাইব করে দিন আপনারা। বাই বাই। সাবস্ক্রাইব